কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে আমরা সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের যে চ্যাপ্টার তার নাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ ও তার সমাধান। মানে আমাদের দ্বিতীয় পত্রের চ্যাপ্টার সাথে এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করা আছে। তবে বইয়ে এইটাকে দুইটা আলাদা আলাদা অংশে ভাগ করা আছে, 7.1 এবং 7.2। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, 1 পড়ার আগে প্রথমে তোমাকে 2 সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, তারপরে অনেক গেলে বেটার। দ্যাটস ওয়াই আমি বইয়ের সিকোয়েন্সটা অনুযায়ী আগাবো না, তোমাকে প্রথমে 7.2 পড়াবো, এরপরে 7.1 পড়াবো। তো চলো আমরা আলোচনা শুরু করে ফেলি। আমাদের আজকের যে চ্যাপ্টার তার নাম তোমার ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, যদিও বা এটাকে সাধারণ সমাধান বলা হইতেছে। তো কেন, কিসের জন্য, আমরা আলোচনা করে ফেলি। চলো, ফার্স্ট অফ অল, যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ বা তার সমাধান বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সমীকরণ ব্যাপারটার ফুল মিনিংটা আসলে কি রিপ্রেজেন্ট করে। দেখো, যখন আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব, আসলে কয়েক ধরনের সমীকরণ কিন্তু আমরা তোমার অলরেডি পড়ে ফেলছি। কীরকম? আমরা যখন ছোটোবেলায় বীজগণিত পড়তাম তখন তোমরা সবাই জানো বীজগণিতের মধ্যে কিছু সমীকরণ এমন ছিল, x² - 5x + 6 = কত, 0। এখান থেকে আমাদেরকে সলিউশন বের করতে হতো কার, x এর মান বের করা লাগতো। এই টাইপের সমীকরণকে আমরা বলতাম যে এটা হচ্ছে আমাদের বীজগণিত বা বীজগাণিতিক টাইপের ইকুয়েশন। ওকে, যদি আমরা এই সমীকরণগুলোকে এইভাবে প্রকাশ করতাম, মনে করো আমরা যদি সমীকরণ নিতাম sin² x প্লাস, এটাকে বললাম 2sin x + 1 = 0। এখান থেকেও চাইলে কিন্তু আমরা x এর মান কত বের করতে পারবো। তবে এই সমীকরণটাতে যেহেতু ত্রিকোণমিতিক রাশি প্রেজেন্ট আছে, তাই এটাকে আমরা বলবো এটা আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ। ওকে, এরপর দ্বিতীয়ত, আমরা 9-10-এ যখন পড়তাম তখন আমাদের একটা চ্যাপ্টারের নাম ছিল সূচক এবং লগারিদম, তাই না? মনে আছে কি? সূচক এবং লগারিদম। তো সূচক এবং লগারিদম যখন আমরা পড়ছিলাম তখন এমন কিছু ইকুয়েশন ছিল যে a⁴ 2x + 9 a⁴x + 2 = 0, এমন টাইপের কিছু ইকুয়েশনের সাথে কিন্তু আমরা পরিচিতি লাভ করছিলাম, তাই না? মনে থাকার কথা। এবং এই ইকুয়েশনগুলোকে আমরা বলছিলাম সূচকীয় সমীকরণ। এবং পরবর্তীতে যদি আমরা এরকম টাইপের কিছু ইকুয়েশন নিয়েও ডিল করি যে ln x তার উপরে স্কোয়ার প্লাস 2, এটাকে দিলাম ln x + 1 = 0, এটাকে আমরা বলতেছি লগারিদমিক ইকুয়েশন। তো যাই হোক, এই যে উপরে তুমি বীজগাণিতিক সমীকরণটা দেখতেছো, এই বীজগাণিত সমীকরণটাকে আমরা আমাদের চ্যাপ্টার 4 যখন পড়ব, আমরা যখন চ্যাপ্টার 4 পড়ব তখন এই সমীকরণটার নামই হয়ে যাবে তোমার বহুপদী এবং বহুপদী সমীকরণ। তার মানে এই তো আমাদের আলোচনার বিষয়বস্তু তোমার হচ্ছে এইটা। কিন্তু আমরা আজকে কি আলোচনা করব, আমাদের চ্যাপ্টারের নামই যেহেতু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, তার মানে আমরা ত্রিকোণমিতিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করব, যেখানে সমীকরণের মধ্যে উপস্থিত থাকবে sin x, যেখানে উপস্থিত থাকবে tan x এবং cos x। ওকে, তো চলো আমরা আলোচনা শুরু করি। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানগুলো বের করার জন্য আমরা বেশ কিছু চমৎকার জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আমরা এই টোটাল যতগুলো সমীকরণ আছে তাদের সমাধান যাতে আমরা ইজিলি বের করতে পারি, তার জন্য আমরা 10টা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের প্রথম ক্ষেত্রটা কি আমরা একটু দেখে ফেলি। আমাদের প্রথম যে ক্ষেত্রটা, এটা sin x = 0। আচ্ছা, sin x = 0 হলে যদি আমরা তার সমাধান বের করতে চাই তাহলে কেমন দাঁড়াবে, আমি একটা মানে ইকুয়েশন লেখা ট্রাই করি। ফর এক্সাম্পল, এটা যদি হয় তাহলে আমরা সবাই যেটা নিব, x = কত হবে, x = তোমার হয়ে যাবে 0। ওকে, যদি sin x = আমরা 0 নিই, তার মানে আমাদের মোটামুটি x = কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। বাট উপরে যেহেতু লেখা আছে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, আমরা চেষ্টা করব এই সমীকরণটা থেকে ম্যাক্সিমাম যত সমাধান বের করা যায় তাদেরকে আমরা মূলত ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো চলো, এটার মিনিংটা হচ্ছে কি, sin x = 0, x এর কোন মানের জন্য sin x = 0 হবে। তো তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখলা যে x এর মান 0-র জন্য sin x = 0 হয়ে যাবে। বাট আমাদের দেখার পালা, আদৌ কি শুধু 0-তেই sin x 0, নাকি আরও অন্য কোনো ফ্যাক্টরও sin x 0 হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। আমরা
এই জায়গাটা তোমার আপাতত বাদ দিয়ে দিলাম। সাইন এক্সের আমরা একটা সিম্পল গ্রাফ আঁকানোর চেষ্টা করব। আচ্ছা, সাইন এক্সের বেলায় যদি আমরা গ্রাফ আঁকাইতে চাই, সবাই একটু মনোযোগ দাও। সাইন এক্সের বেলায় যদি আমরা গ্রাফ ড্র করতে চাই তাহলে আমরা জানি যে এটা 0 থেকে শুরু হবে এবং মোটামুটি গ্রাফটা তোমার কত বলো তো, জাস্ট এই যে আমাদের উপরে উঠবে আবার নামবে, আবার উপরে উঠবে আবার নামবে, এরকম চলতেই থাকবে গ্রাফ। সেমভাবে যদি আমরা তোমার কি বলো তো নেগেটিভ দিকেও যদি আগাই তাহলে এটা উপরে উঠবে নামবে, উপরে উঠবে নামবে, এরকম চলতেই থাকবে। ওকে, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। যেহেতু এটা সাইন এক্সের গ্রাফ, এবার এখানে আমরা বিভিন্ন পজিশন মার্ক করার ট্রাই করব। 0 এই জায়গাটাকে আমরা বলবো যে এটা তোমার π/2, এই জায়গাটাকে আমরা বলবো পাই, এইটা আমাদের 3π/2, এটাকে আমরা বলবো এটা 2π, এই জায়গাটাকে আমরা বলবো 5π/2 এবং এইটা আমাদের 3π, এইটা কিন্তু আমাদের 7π/2 এবং লাস্ট ওয়ান যেটা আছে এটাকে আমরা বলতেছি যে তোমার এটা কত আসবে, এটা 4π। চলতেই থাকবে আর কি, টু বি কন্টিনিউ আর কি। হ্যাঁ, একইভাবে আমরা যদি বাঁ দিকেরগুলো যদি দিতে চাই তাহলে -π/2 মাইনাস এটা শুধু পাই, এটাকে দিলাম তোমার -3π/2 এবং এটা আমাদের চলে আসবে তোমার কত -2π। একইভাবে মাইনাস এটা 5π/2 এবং মাইনাস কত 3π এবং এই জায়গাটাকে আমরা বলবো -7π/2 এবং লাস্ট ওয়ান যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এটা তোমার চলে আসবে -4π। এই যে এটা হচ্ছে আমাদের কার গ্রাফ, এটা কিন্তু আমাদের সাইন এক্সের গ্রাফ। তো এই গ্রাফটা থেকে আমি তোমাকে কিছু পয়েন্ট শেয়ার করি। এই গ্রাফটার বেলায় খেয়াল করো, এই গ্রাফটা যদি আমরা কন্টিনিউয়াসলি তোমার কি বলো তো আঁকাইতে চাই, দেখো আমি যদি তোমার সাথে গল্প করতে থাকি তাও কিন্তু এই গ্রাফটা তোমার কি বলো তো এরকম আঁকানো যাবে, চলতেই থাকবে, আমার কিন্তু কলম উঠানোর কোনো প্রয়োজন নাই। এই টাইপের যে সমস্ত গ্রাফ যাদের বেলায় কলম উঠানোর কোনো প্রয়োজন নাই তাদেরকে বলা হয় তারা কন্টিনিউয়াস গ্রাফ। ওকে, তার মানে আমাদের এই গ্রাফটা কি দাঁড়াবে, এই গ্রাফটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস। ওকে, তার মানে এইটাকে আমরা বলতেছি কত, এইটা আমাদের একটা কন্টিনিউয়াস গ্রাফ। ওকে, এবং এটা মাস্ট বি একটা পিরিয়ডিক গ্রাফ আর কি, অর্থাৎ একই জিনিস পর পর এটা কিন্তু তোমার চেঞ্জ হইতেছে। আসলে যেমন 0 থেকে 2π পর্যন্ত দেখো এই গ্রাফটা 0 থেকে উপরের দিকে ওঠে, এক্স্যাক্টলি 2π থেকেও কিন্তু তোমার উপরের দিকে ওঠে। তার মানে 0তে যে টাইপের ঘটনা 2πও কিন্তু এক্স্যাক্টলি ওই একই টাইপের ঘটনা ঘটে। তাহলে আমরা কি করব, 0 থেকে গ্রাফটা উপরে উঠতেছে, 2π থেকেও গ্রাফটা উপরে উঠতেছে, তার মানে এই গ্রাফটা তোমার বেসিক্যালি প্রতি 2π পর পর একই টাইপের নেচার দেখায়। সেই জন্য এটার জন্য যদি আমাদেরকে বলে পিরিয়ড কত, তাহলে আমরা বলবো সাইন এক্সের জন্য পিরিয়ড আসবে তোমার কত 2π। যদিও বা এগুলো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির আলোচনা, চ্যাপ্টার 6-এর আলোচনা, আমি তোমাকে জাস্ট ধারণা দেওয়ার জন্য শুধু একটু শেয়ার করতেছি। এবার ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমরা কাজের জায়গায় ব্যাক করি। আমাদের আসলে এখানে আলোচনার বিষয়বস্তুটা কী ছিল সেটাতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। ওকে, চলো, আমাদের এখানে যে ব্যাপারটা ছিল যে সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে এমন সম্ভাব্য জায়গাগুলো বেসিক্যালি কোথায়। তো সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে, খেয়াল করে দেখো তো এটা কিন্তু তোমার 0 হতে পারে, তাই না? এই যে দেখো এই জায়গাটায় কিন্তু তোমার কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। আচ্ছা, শুধু কি এই জায়গাটায় 0 হয়ে গেছে? যখন আমাদের সাইনের গ্রাফটা তোমার এই যে পায়ে তখনও কিন্তু 0 হয়ে গেছে, যখন তোমার 2π তখনও কিন্তু 0 হয়ে গেছে, যখন 3π তখনও 0 হয়ে গেছে, যখন তোমার 4π তখনও কিন্তু 0 হয়েছে। শুধু কি তাই, যদি আমরা বাঁ দিকে আসি -π তখনও 0 হয়ে গেছে, -2π তখনও 0 হয়ে গেছে, -3π তখনও কিন্তু তোমার এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 মানে এক্সের কোন কোন মানের জন্য সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, এমন টাইপের একটা কোশ্চেনের অ্যান্সারে আমরা কিন্তু বেসিক্যালি তোমার কি নিব বলো তো, এক্স ইজ ইকুয়াল টু 0 নিব, এক্স ইজ ইকুয়াল টু পাই নিব, এক্স ইজ ইকুয়াল টু 2π নিব, এইটা 3π নিব, এইটা 4π, ডট ডট যেমন চলতেই থাকবে। একইভাবে মাইনাসেরগুলোও হতে পারে, -π নিতে পারি,
মাইনাস পাই নিতে পারি, মাইনাস 2 পাই নিতে পারি, মাইনাস 3 পাই নিতে পারি। এখন তোমার কি মনে হয় এক্স ইজ ইকুয়াল টু, একটু আগে তুমি যে 0 লিখছিলা, শুধু কি এক্স ইজ ইকুয়াল টু 0 লেখা উচিত, নাকি এক্স ইজ ইকুয়াল টু এই এতগুলো অ্যান্সার লেখা উচিত? প্রশ্ন হচ্ছে যে আসলেই আমরা যদি সাইন এক্স ইকুয়াল 0-র অ্যান্সার বের করতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সত্যিকার অর্থে এতগুলাই কিন্তু তোমার লেখা উচিত। এখন এতগুলাকে একবারে লেখাটা কেমন দেখায়, তাই আমি সবগুলার বদলে একটা জেনারেল সলিউশন বের করার চেষ্টা করব। তো চলো জেনারেল সলিউশনটা আমরা একটু দেখার ট্রাই করি। তো জেনারেল সলিউশনটা যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে 0 আছে, 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, মানে এই সবগুলোকে মিলে তাহলে কি নেওয়া যায়, n পাই নেওয়া যায়, কারণ 0 আছে 1 2 3 4 5 6। তাহলে আমি সবগুলোর বদলে এক্স ইজ ইকুয়াল টু কিন্তু তোমার নিতে পারি কত, এক্স ইজ ইকুয়াল টু এত ঝামেলা দিয়ে না নিয়ে আমরা তাহলে তোমার কি নিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু তোমার নিতে পারি হচ্ছে এন পাই। তার মানে এই যে দেখো এটা মানে নিলাম কত, এন পাই। সো সাইন এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আজকে থেকে আমি তোমার এক্স ইজ ইকুয়াল টু কী নিব, এক্স ইজ ইকুয়াল টু 0 এইটা আর নিব না, এক্স ইজ ইকুয়াল টু নিব তোমার কত, এন পাই। প্রশ্ন হচ্ছে এন এর পরিচয় কি, 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, কিন্তু এন মানে কিন্তু কখনো ভগ্নাংশ, যেমন হাফ হতে পারে না, বা 2/3 হতে পারে না, 5/3 হতে পারে না। তার মানে এন এর মান 0 হতে পারে, অথবা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, যেই সেটটাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। মানে আমি এন এর দুইটা পরিচয় দিতে পারি, যে এন ইজ ইকুয়াল টু তোমার 0 অথবা এন ইজ ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, এন ইজ ইকুয়াল টু 0 অথবা যে কোনো, এন ইজ ইকুয়াল টু 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, আর এটাকে আমরা বলতেছি যে এটা লেখাও যে কথা, এন বিলংস টু জেড লেখাও একই কথা, হয় এটা লিখবা নাইলে এটা লিখবা। প্রত্যেকবার এই জেনারেল সলিউশন পাওয়ার পরে দেখছো, তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 আমরা আজকে থেকে লিখবো এক্স ইজ ইকুয়াল টু এন পাই, তাই না? এটাই আমরা লেখার ট্রাই করব, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু এন পাই। ওকে, এটা আমরা কিন্তু বুঝে গেছি। এই সেম জিনিসটা আমরা আরও একটাভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন ধরো যদি আমাদেরকে এরকম বলা যায়, সবাই একটু মনোযোগ দাও, আমাদেরকে বলা হয়েছে বেসিক্যালি সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। তো দেখো তো আমরা যদি একটা সার্কেল ড্র করার চেষ্টা করি, বেসিক্যালি মনে করো এটাকে আমরা নিলাম, এটা তোমার একটা সার্কেল। ওকে, একটু বড় করেই নেই, হ্যাঁ এটা একটা সার্কেল। এবার এই সার্কেলে যদি আমরা আমাদের মতো করে দুইটা লাইন চিন্তা করি, যেমন এই বরাবর একটা লাইন ড্র করলাম এবং এই বরাবর একটা লাইন ড্র করলাম। ওকে, আর একটু এদিক দিয়ে নেওয়া যাক, এই তো দুইটা লাইন ড্র করলাম, এবং এইখানে তুমি আমি যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এই সার্কেলটার জন্য অবশ্যই একটা রেডিয়াস আছে। তবে আমরা সার্কেলের রেডিয়াসের যে মান, এটা আর ইজ ইকুয়াল টু দিব 1, বাস এই তো আর ইজ ইকুয়াল টু 1 দিব। আর ইজ ইকুয়াল টু 1 দেওয়ার ব্যাপারটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি এইটা ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল কাকে বলা হয়, যে সার্কেলের জন্য রেডিয়াসের মান 1। ওকে ফাইন। আচ্ছা বলো তো, আমরা ছোটোবেলায় মানে 9-10-এ থাকার সময় কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক পড়ছিলাম, তাই না? মনে থাকার কথা। তো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের বেলায় আমরা যদি এখানে বেশ কয়েকটা বিন্দু ফাইন্ড আউট করি, যেমন এটা তোমার এ বিন্দু, এইটা আমাদের বি বিন্দু, এইটাকে আমরা বলতেছি এটা সি বিন্দু, এবং এইটাকে আমরা বললাম এটা ডি বিন্দু। ওকে, প্রত্যেকটা বিন্দুকেই কিন্তু আমরা তোমার ডিনোট করতে পারি এক্স কমা ওয়াই, প্রত্যেকটা বিন্দুকেই কিন্তু আমরা ডিনোট করতে পারি এক্স কমা ওয়াই, প্রত্যেকটা বিন্দুকে আমরা নিতে পারি তোমার এক্স কমা ওয়াই, ইভেন কি এই বিন্দুটাও আমরা নিতে পারি তোমার এক্স কমা ওয়াই। তবে এখানে আমাদের পরের যে স্টেপটা, সেটা হচ্ছে আমরা জানি যে যে কোনো একটা বিন্দুকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, আর যদি আমরা পোলার স্থানাঙ্কের কথা বলি, আমরা সবাই জানি যে এক্স ইজ ইকুয়াল টু তোমার কত আর, এইটা কজ থিটা, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এটাকে আমরা বললাম আর সাইন থিটা। বাট আমাদের যেহেতু এই কোশ্চেনের বেলায় আর ইজ ইকুয়াল টু 1 হয়ে গেছে, মানে আমরা ইউনিট সার্কেল নিয়ে নিছি, তো আমরা এইটার রেসপেক্টে এক্স ইজ ইকুয়াল টু এখন থেকে হিসাব করব তোমার কত, কজ থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু আমরা হিসাব করব তোমার কি বলো তো,
সাইন থিটা। তো বাস এই তো সিম্পল জিনিস, একটা এক্স ইজ ইকুয়াল টু কস থিটা আর একটা ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে যে তোমার সাইন থিটা। তো চলো এক্স আর ওয়াইয়ের জায়গায় আমরা এখন থেকে আর এটা বসাবো না, যতগুলো এক্স আর ওয়াই আছে তাদেরকে বাদ দিয়ে আমরা এই জায়গাগুলোতে তোমার এখন থেকে যেটা বসাবো সেটা হইতেছে কজ থিটা আর কত সাইন থিটা। এই যে দেখো কজ থিটা কমা এইটাকে আমরা বললাম এইটা তোমার সাইন থিটা। একইভাবে যদি আমি এইটাকে বাদ দেই বা যদি এইটাকে বাদ দেই এবং ফাইনালি এটাকে যদি বাদ দেই, তো এই জায়গাগুলোতে আমি কি নিব, এখন থেকে নিব তোমার কজ থিটা কমা এইটাকে আমরা বললাম এইটা সাইন থিটা। একইভাবে এইটা আমাদের কত আসবে কজ থিটা কমা এটাকে আমরা বলতেছি এটা সাইন থিটা। দেন সেমভাবে এইটাকে আমরা বলতেছি এটা কজ থিটা কমা এটা হচ্ছে আমাদের সাইন থিটা। বাস সিম্পল জিনিস। তো এই যে কজ থিটা সাইন থিটা আকারে আমরা পাইলাম, বলো তো আর মানে কত 1, তাহলে আর মানে 1 তো আর শুধু এটা 1 না, এর রেডিয়াস এটাও, এটা মানেও তার মানে 1, আর ইজ ইকুয়াল টু 1 এটাও তার মানে 1 এবং আর ইজ ইকুয়াল টু 1 এটাও কিন্তু 1। এই যে সবগুলাই 1, তো এখন বলো তো যে আমি যদি এবার সবগুলাই তোমার এখানে লেখার ট্রাই করি তাহলে এই জায়গাটা মানে কত আসবে, এই জায়গাটা মানে কিন্তু আসবে তোমার কত 1 কমা কত আসবে 0। বুঝতেছো আমার কথা, কারণ এই যে 1 কমা 0। আর এটার জন্য কি বলতো, শুধু ওয়াই বরাবর যাইতে হবে, এক্স বরাবর কোনো মান নাই, 0 কমা কত এটা হচ্ছে 1। ওকে, আর এটার বেলায় কত আসবে, এটার বেলায় আসবে -1 কমা কত 0, আর এটার বেলায় কত আসবে 0 কমা -1, 0 কমা -1। একটা ব্যাপারে খেয়াল করে দেখো তো, আমি আমার মতো করে ইউনিট সার্কেলটা ড্র করে নিলাম, কোন জায়গা থেকে নিয়ে আসছি ব্যাখ্যাটা কি পুরোটাই আমি তোমাকে এখানে বোঝানোর ট্রাই করছি। তো চলো আমরা এর পরের স্টেপে যাব। আমরা কিন্তু কোথায় বসেছিলাম, আমরা বসেছিলাম হচ্ছে যে তোমার সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর পরিণাম কি, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর পরিণামটা বেসিক্যালি কি হবে, ওই ব্যাপারটাই মূলত আমরা দেখার ট্রাই করতেছিলাম। তো ঠিক আছে, চলো আমরা দেখি। এখন বলো তো এই জায়গাটায় যদি আমরা তোমার কি সাইন এক্সের দিকে একটু তাকাই, সবাই একটু মনোযোগ দিবা, সাইন এক্সের ফলাফলটা আমরা একটু দেখতে চাই, বা সাইন এক্সের দিকে তাকাও। সাইন থিটার মান দেখো এই জায়গাটায় কিন্তু তোমার 0 আসছে, এই যে দেখো, আর এটা মানে কিন্তু আমরা জানি যে এটা 0 ডিগ্রি, এটা মানে আমরা জানি যে তোমার 90, বা এটাকে আমরা বলতেছি π/2। এইটা মানে আমরা জানি যে এটা তোমার কত বলো তো পাই, বা এটাকে আমরা বলবো এটা 180। এই জায়গাটা মানে আমরা বলবো তোমার কত বলো তো 270 ডিগ্রি, বা 3π/2, এবং এটা কিন্তু ঘুরে ফিরে আমাদের আবার কত 2π চলে আসবে। ওকে, তো দেখো সাইন থিটার মান 0 কোথায় হইতেছে, 0তে হইতেছে, আবার সাইন থিটার মান দেখো এখানে কিন্তু 1, আবার সাইন থিটার মান কত এখানে দেখো 0। তার মানে কি, আমার যদি তোমার টার্গেট থাকে এখানে দেখো, আমার যদি টার্গেট থাকে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 খুঁজে বের করা, আমার যদি টার্গেট থাকে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 খুঁজে বের করা, তার মানে এই 0টা একবার হইতেছে কোথায়, 0তে হইতেছে। তার মানে থিটার মান কত নিব, একবার নিতেছি হচ্ছে তোমার কত 0, একবার নিতেছি পাই, একবার নিতেছি 2π। দেখছো এই যে এটা তোমার 2π, তাহলে 2π এর সাথে এই যে পুরোটা 180, আর একটা পাই যোগ করলে কত হবে 3π, দেন আর একটা পাই যোগ করলে কত হবে, এটা 4π। তার মানে এটা কিন্তু তোমার চলতেই থাকবে, এটা তোমার কত 3π, দেন এটাকে বললাম এটাও কত 4π, টু বি কন্টিনিউ। তাহলে এত ঝামেলা না নিয়ে থিটা ইজ ইকুয়াল টু কিন্তু তুমি নিতে পারো কত nπ, আর n এর পরিচয় তো তোমাকে বলেই দিলাম, যেখানে n বিলংস টু তোমার কত z। তার মানে তুমি যে দিক দিয়েই যাও না কেন ঘুরে ফিরে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 কখন হইতে পারে, কেন হইতে পারে, কিসের জন্য হইতে পারে, আমার মনে হয় যে এই কারণটা খুবই স্পষ্ট, এবং এই কারণটা আমরা বুঝে গেছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার nπ। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আই গেস এটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। ওকে, ত্রিকোণমিতি যথেষ্ট লজিক্যাল এবং যথেষ্ট ক্লিয়ার একটা ব্যাপার আর কি, ম্যাথমেটিক্সের সব ব্রাঞ্চে যদিও বা ক্লিয়ার, তোমার কাজ তোমাকে শুধু একটু টাইম দিতে হবে আর কি। ওকে, তার মানে সাইন থিটার জন্য আমরা গ্রাফ নিলাম, এই গ্রাফে আমরা আবার আসব যখন এটার প্রয়োজন পড়বে। আপাতত আমরা চলে গেলাম cos x ইজ ইকুয়াল টু কত 0তে চলে গেলাম। ওকে, তো cos x ইজ ইকুয়াল টু 0তে যদি আমরা যাই তাহলে এইটারও আমরা একটা গ্রাফ নেওয়ার চেষ্টা করব। তো cos x ইজ ইকুয়াল টু 0, তা আমরা জানি যে cos এর বেলায় 0 ডিগ্রিতে মান পাওয়া যায় কত 1 মান পাওয়া যায় কিন্তু, তাই তো। তো চলো তো আমরা একটু দেখি যে আসলে কাহিনীটা কি।
তো আমরা যদি cos x এর গ্রাফ ড্র করার ট্রাই করি তো মোটামুটি তোমার এরকম একটা জায়গায় গেলাম, বাস। এবার আমাদের কাজ কি দাঁড়াবে? এবার আমাদের কাজ দাঁড়াবে তোমার মোটামুটি এই যে এটা একটা গ্রাফ, এবং আমাদের এই পাশে যে কাজটা দাঁড়াবে মোটামুটি এইটা আমাদের আরেকটা গ্রাফ। ওকে, তো দেখো এটা যদি আমি তোমার নেওয়ার ট্রাই করি, দেখো কারেকশন করে নিলাম, এইটা মোটামুটি আমাদের আরেকটা পার্ট, বাস। এটা তোমার কার গ্রাফ হয়ে গেল? এটা cos x এর গ্রাফ হয়ে গেল। এবং cos x এর গ্রাফ যদি এটা হয় তাহলে আমরা মোটামুটি তোমার এই জায়গাটায় নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে যে তোমার π/2, আর এইটা তো আমাদের ঘুরে ফিরে তোমার কত পাই, এইটাকে আমরা বলতেছি 3π/2, এইটাকে আমরা বলতেছি 2π, এবং এইটা হচ্ছে আমাদের 5π/2, এটাকে আমরা বললাম এটা কত 3π, দেন এইটা হচ্ছে আমরা বলতেছি 7π/2, এবং লাস্টলি এটা হচ্ছে তোমার কত 4π। একইভাবে ডান দিকের যে ঘটনাগুলা বাঁ দিকেও যদি মার্ক করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমাদের -π/2, এটাকে বললাম -π, -3π/2, এটা মানে তোমার কত -2π, মাইনাস এটা কত 5π/2, মাইনাস এটা হচ্ছে 3π, মাইনাস এটা তোমার কত 7π/2, মাইনাস এটাকে বলতেছে এটা 4π। তো এই যে দেখো এটা আমাদের এরকম চলতে আসে। তো আমাদের আজকের দিনের টার্গেট হচ্ছে cos x = 0। তো আমি আসলে এই চিত্রটাতে আঁকায় নিলাম cos x এর গ্রাফ আমরা সবাই জানি। তো cos x এর গ্রাফের বেলায়ও যদি আমি গ্রাফটা তোমার কি বলতো কন্টিনিউয়াসলি ড্র করতে চাই তাহলে বুঝতেই পারতেছো এই গ্রাফটাও কিন্তু আমাদের কোনো জায়গায় থামবে না। তার মানে এই গ্রাফটাকেও কিন্তু আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস গ্রাফ। ওকে, শুধু তাই না, এই গ্রাফটা পিরিয়ডিক গ্রাফও বটে। তাহলে এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক গ্রাফও বটে আর কি। ওকে, এবং একইভাবে আমরা কিন্তু চাইলে তোমার এটাকে বলতে পারি এটা একটা পিরিয়ড আছে। তো দেখছো আমরা যদি তোমার এই জায়গাটাকে খেয়াল করি তাহলে 0 ডিগ্রি থেকে যেভাবে সে নিচের দিকে নামতেছে একইভাবে তোমার কিন্তু 2π থেকেও কিন্তু সে নিচের দিকে নামে। তার মানে কি 0তে যেই টাইপের ঘটনা তুমি দেখতে পাচ্ছ 2π পর আবার একই ঘটনা দেখতে পাচ্ছ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যে পরিমাণ জায়গা দরকার মূলত সেটাকেই আমরা বলি হচ্ছে যে তার পিরিয়ড আর কি। সো এটাকে যদি আমরা বলি যে তার পিরিয়ড কত, বেসিক্যালি তার যে পর্যায় এই জায়গার মানটা কিন্তু তোমার কত আসবে, এটা হচ্ছে 2π। এবং এই গ্রাফটা সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে +1-এ, সর্বনিম্ন কতটুকু নামবে -1-এ। তাহলে এটা হচ্ছে আমাদের -1 এবং এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ মান কত +1। তাহলে এই গ্রাফটার জন্য যদি আমরা তোমার ম্যাক্সিমাম মিনিমাম মানের যদি রেঞ্জ নিতে চাই তাহলে cos x এর মান কত আসবে 1, আর এইটা কিন্তু আমাদের আসবে -1। একইভাবে তুমি যদি মনে করো ভাই আমি আসলে sin x এর চিন্তা করব, এটাও কিন্তু একই জিনিস আর কি। তুমি চাইলে sin x এর বেলায়ও নিতে পারো। sin x এর জন্যও কিন্তু আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামের যে রেশিও এটা তোমার +1 এবং -1 এর মধ্যে কাজ করে। তো যাই হোক, নিলাম এই পর্যন্ত। এখন আমাদের মেইন জিনিসটা আলোচনা করা বাকি। আমাদের এইখানে তোমার বলা হইতেছে যে তুমি আমাদেরকে খুঁজে খুঁজে বের করে দাও কোন কোন জায়গাতে তোমার মান কত 0। তো cos x কোথায় কোথায় 0 বলো তো? এই জায়গাটায় কিন্তু তোমার কি হয়ে গেছে বলো তো 0 হয়ে গেছে। এই জায়গাটায় কি হয়ে গেছে 3π/2 হয়ে গেছে। এই জায়গাটায় কত হয়ে গেছে 5π/2 হয়েছে। এই জায়গাটায় কত হয়েছে এটা 7π/2 হয়েছে। আমরা যদি এটার কথা যদি বলি তাহলে এটা কত -π/2 হয়েছে, এটা তোমার -3π/2 হয়েছে, -5π/2 হয়েছে, -7π/2 হয়েছে, এরকম চলতেই থাকবে। সো তোমাকে যদি বলা যায় যে cos x = 0, দ্যাট মিনস যে আসলে cos এর কোন কোন মানের জন্য মানে x এর কোন কোন মানের জন্য cos x = কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো চলো আমরা যদি এটা বুঝি বা বোঝার ট্রাই করি তাহলে x মানে কত নিতে পারি। x মানে শুরুতেই আসতেছে আমাদের π/2, এরপরে আমাদের আসতেছে 3π/2, এরপরে আমাদের আসবে তোমার কত বলো তো 5, এটা তোমার কত π/2, এরপরে আসবে 7, এটা কত π/2,
এরপরে আসবে কত 9, এটা π/2 ডট ডট এরকম চলতেই থাকবে। সো এই যে তুমি 1π/2 ঠিক পরে দেখতেছো 3π/2, তার ঠিক পরে দেখতেছো 5π/2, তারপরে 9π/2, দ্যাট মিনস আমরা যদি তোমার কি বলতো এই যেটা তোমার 1π/2, তারপরে 3 মানে গ্যাপ কত 2, 3 থেকে 5 গ্যাপ কত 2, 5 থেকে 7 গ্যাপ কত 2, 7 থেকে 9 গ্যাপ কত 2। তার মানে আমরা জানি যে এটা কি বলতো বিজোড় করে করে আগাইতেছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা তোমার কি বলতো সামনের দিকে আগাইতেছে। সো আমরা x ইজ ইকুয়াল টু কি নিতে পারি, তাহলে x ইজ ইকুয়াল টু কিন্তু আমরা নিতেই পারি 2n + 1। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সবার সাথে কত, এটা হচ্ছে π/2, যেখানে n বিলংস টু কত, n বিলংস টু তোমার z, কারণ এখানে n ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি 1 যদি দাও, এদিকে দেখাও 0 যদি আমি দেই তাহলে 0 + 1 π/2 মানে 1π/2, 1 যদি দাও তাহলে 2 + 1 π/2 মানে 3π/2, 2 যদি দাও তাহলে 2 2 4 আর 1 5 মানে 5π/2, যদি 3 দাও 3 2 6 আর 1 7 7π/2, বাস টু বি কন্টিনিউ চলতে আছে এটা। তো এই যে সবগুলোর বদলে কিন্তু আমরা নিতে পারি x ইজ ইকুয়াল টু 2n + 1, এটা কত আসবে π/2 আসবে, বাস সিম্পল জিনিস। তার মানে আমি আজকে থেকে যেখানেই cos x = 0 দেখব, x ইজ ইকুয়াল টু আমি নিব 2n + 1 আর এটা আমাদের হয়ে যাবে π/2, যেখানে n বিলংস টু কত z। ওকে, এইবারে আমরা এই ফিগারটাতে আবার ব্যাক করি। চাইলেই তোমার এটা দিয়ে আমি আবার একবার এই পুরোটাকে ব্যাখ্যা করতে পারি, কোনটা, যেখানে cos x ইজ ইকুয়াল টু কত 0। চলো দেখে নেওয়া যাক। এই যে আমরা এখানে নিলাম কত cos x ইজ ইকুয়াল টু 0, দেখবো কোথায় কোথায় 0 হয়। তো তুমি একটু শুরুতেই দেখো তো cos x কিন্তু 0 ডিগ্রিতে cos x কিন্তু 0 নয়, 0 ডিগ্রিতে cos x কিন্তু 1 হয়ে গেছে, তাই না? তাহলে কোথায় 0, এই যে দেখো cos x এর মান 0 হয়ে গেছে কোথায়, তাহলে আমরা এটা বুঝবো কেমনে, এটা কিন্তু π/2 তে কি হয়ে গেছে, π/2 তে 0 হয়ে গেছে। আবার কোথায় cos x দেখো -1, আবার কিন্তু এখানে 0 হয়ে গেছে। তার মানে কি π/2 তে 0 হয়, আবার কি 3π/2 তে 0 হয়। তাহলে এটা তো একটা সাইক্লিক প্রসেস, একই ঘটনা বারবার বারবার কি হবে, রিপিট হবে আসলে। তাহলে দেখছো এখানে π/2 তোমার কত 0 হইতেছে, আবার কত 3π/2 0 হইতেছে, দেন আর একটা পাই যোগ করলে তোমার এটা কত 5π/2 0 হবে, আর একটা পাই যোগ করলে 7π/2 0 হবে, আর একটা পাই যোগ করলে আবার এখানে যাবো 9π/2 0 হবে, আর একটা পাই যোগ করলে তোমার এটা কত 11π/2 0 হয়ে যাবে। তার মানে এখানে আসলে তোমার বিজোড়গুলাই ঘুরে ফিরে প্রায়োরিটি পাইতেছে। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু ওই 2n + 1 π/2 লেখা যায়। সো তুমি চাইলে এটা চতুর্ভাগ দিয়েও ব্যাখ্যা করতে পারো যে x ইজ ইকুয়াল টু এটা হচ্ছে যে তোমার 2n + 1, এটাকে বললাম এটা হচ্ছে π/2, যেখানে n বিলংস টু কত z, বাস সিম্পল জিনিস নিলাম। এবারে আমরা পরেরটাতে যাই। দেখো সাইন পাইলাম, কস পাইলাম, এবার আমাদের এর পরে যেটা, এটা হচ্ছে তোমার কি বলতো tan x। তো tan x এর বেলায় আমাদের আসলে জানা দরকার গ্রাফটা দেখতে কেমন। অনেকে আছে tan x এর গ্রাফ দেখে প্রচুর পরিমাণে ভয় পায় যে না জানি tan x এর গ্রাফে কি আছে না আছে। তো আমি tan x এর গ্রাফটা ফার্স্টে একটু আঁকানোর চেষ্টা করি। তো আমরা প্রথমেই যে কাজটা করব, এই জায়গাটা তো আমাদের কত, এটা তো আমাদের 0, তাই না? তো দেখো tan x এর ব্যাপারটা আমরা কেমনে সলভ করি। মোটামুটি আমরা এইখানে তোমার আঁকানোর চেষ্টা করলাম, বাস এটা একটা লাইন। তুমি যদি এখানে আর একটা লাইন যদি আমরা দেই তাহলে এটা একটা লাইন, এখানে যদি আমরা আরেকটা লাইন দিই তাহলে এটা একটা লাইন, এখানে আমরা চাইলে আরও একটা লাইন দিতে পারি, এটাও আমাদের একটা লাইন। ওকে, এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এটাও আমাদের মোটামুটি এটা একটা লাইন। একইভাবে আমরা চাইলে এটাকে নিতে পারি, এটা আমাদের একটা লাইন, এবং ফাইনালি এটা আমাদের একটা লাইন। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু জায়গায় নিলাম। প্রত্যেকটা গ্যাপ আমি ইকুয়াল করার চেষ্টা করছি, একটু একটু এদিক সেদিক হতে পারে। তো চলো আমরা আসলে তোমার কি বলতো এটার জন্য আমরা গ্রাফটা ড্র করার ট্রাই করি। তার আগে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কোণের মানগুলো দেখাবো। এটা 0, এটাকে আমরা বলতেছি যে এই জায়গাটা তোমার হচ্ছে কত π/2, তাই না? এই জায়গাটা হচ্ছে আমাদের π/2, এবং এই জায়গাটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পাই। দাঁড়াও তো একটু দাঁড়াও। তো এইখানে আমরা মোটামুটি তোমার চেষ্টা করব যে এই জায়গাটাকে মার্ক করার জন্য।
তো দেখো এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের π/2, এই জায়গাটা নাম দিলাম π/2, এইটা আমাদের কত বলো তো পাই, এই জায়গাটার নাম দিলাম তোমার 3π/2, এটাকে আমরা বললাম এটা 2π, এটা আমাদের 5π ডিভাইডেড বাই কত 2, এবং এইটা আমাদের নাম দিলাম এটা হচ্ছে 4π, চলতেই থাকবে আর কি, এটা আবার 7π/2। ওকে, এটা যদি একটু উপরে নেই, এটা আমাদের কত 7π ডিভাইডেড বাই 2। একই ঘটনা আমাদের বাঁ দিকেও ঘটবে, এটাকে আমরা বলতেছি -π/2, এটাকে বললাম এটা -π, দেন একইভাবে এটা আমাদের মাইনাস, এটা কত 3π ডিভাইডেড বাই 2, একইভাবে এটা আমাদের -2π, এবং এটা আমাদের মাইনাস, এটাকে বললাম 5π/2। বাস এই তো বলে নিলাম। কারণ আমাদের যেটা কাজ হবে এখান থেকে আমাদের পারফেক্ট কিছু কি আঁকাইতে হবে, গ্রাফ আঁকাইতে হবে। তো চলো আমরা একটু গ্রাফ আঁকানোর ট্রাই করি। আসলে tan x এর বেলায় আমরা সবাই জানি যে tan x মানে sin x বাই হচ্ছে তোমার কি বলতো cos x। তো tan x এর গ্রাফ যখন আমরা আঁকাইতে যাব তখন tan x এর বেলায় দেখবা tan 90 গুলাতে তোমার মান পাওয়া যায় না। কেন? কারণ tan 90 এ মান কি হয়ে যায়, অসীম হয়ে যায় আসলে। তো tan 90 এ যদি মান আমাদের অসীম হয়ে যায় তাহলে এটা একটা 90, এটা একটা 90, তার মানে গ্রাফটা বেসিক্যালি আমাদের এরকম হওয়া উচিত আসলে। দেখো গ্রাফটা আমাদের বেসিক্যালি 0 থেকে যদি শুরু হয় তার মানে এটা মূলত আমাদের চলতেই থাকবে এরকম, টাচ করবে না আসলে, আবার এটা আমাদের এদিকেও চলতেই থাকবে, টাচ করবে না, বাস সিম্পল জিনিস। একইভাবে এই গ্রাফটা তোমার কত বলো তো, এই যে টাচ করবে না, এই যে টাচ করবে না, বাট প্রায় লেগে যাবে একটা অবস্থা। একইভাবে তোমার এটা তোমার এই দিকে টাচ করবে না, লেগে যাবে একটা অবস্থা। একইভাবে তোমার এই যে দেখো এটা আমাদের টাচ করবে না, তবে লেগে যাবে একটা অবস্থা, তাই তো, মানে প্রায় টাচ করবে এরকম একটা ব্যাপার আর কি। এই যে দেখো এটা একইভাবে তো আমরা চাইলে তোমার কত বলো তো এই সেম জিনিসগুলোকে এরকম করেও নিতে পারি, একই জিনিস যেহেতু, এবং চাইলে তোমার একইভাবে নেওয়া যায়। তবে এইখানে এই যে আমরা tan x এর গ্রাফটা যে ড্র করলাম, তাহলে tan x এর গ্রাফটার বেলায় তুমি দেখতে পাচ্ছ এই সবগুলাই হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, আর উপরেরগুলো তোমার কত প্লাস ইনফিনিটি, এইটা প্লাস ইনফিনিটি, এইটা প্লাস ইনফিনিটি, এইটা প্লাস ইনফিনিটি। ওকে, একইভাবে তোমার প্লাস ইনফিনিটি, এইটাও তোমার প্লাস ইনফিনিটি, এবং এরা আমাদের মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। ওকে, তো আমরা আমাদের টার্গেট কি, এটা হচ্ছে আমাদের tan x এর গ্রাফ। আমি আবার তোমাকে আরেকবার জানাই দিতে চাই এই ব্যাপারগুলো কেন ঘটে, sin x এর গ্রাফ কেন এরকম বক্র বা কেন বাঁকা, তার জন্য তোমাকে চোখ রাখতে হবে ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6-এ। এই গ্রাফটা এরকমই কেন আর কি, এই লজিক আমরা এখানে আর দিব না আর কি। হ্যাঁ, তো চলো আমরা এবার আমাদের মেইন আলোচনায় যাই। tan x = 0। তো tan x = যদি 0 হয়ে যায় তাহলে আমাদের পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে কোথায় কোথায় 0। তো আমরা শুরুতেই দেখলাম যে এই পয়েন্টে 0 হয়ে যাইতেছে, আবার কত পায়ে 0 হয়ে যাইতেছে, 2π এ 0 হয়ে যাইতেছে, 4π এও 0 হয়ে যাইতেছে। একই ঘটনা বাঁ দিকে গেলেও ঘটবে, -π এও এটা 0 হয়ে যাইতেছে, -2π এও কিন্তু এটা তোমার 0 হয়ে যাইতেছে। তার মানে আমরা যদি মোটামুটি এই গ্রাফটা পর্যালোচনা করি ভাই, তাহলে পরে আমরা কি দেখব, x = আমাদের এখানে কি কি আসবে, x = 0-তে 0, π এ 0, 2π এ 0, এটাকে বললাম 3π এ 0, এবং টু বি কন্টিনিউ। একইভাবে মানে মাইনাসের দিকে যদি আমরা যাই তাহলে -π এ 0, -2π এ 0, -3π এ 0, ডট ডট এরকম কিন্তু এটা চলতেই থাকবে। তো আমরা আমাদের মতো করে নিলাম। এইবার tan x এর কিছু প্রপার্টি নেওয়া যাক। ফার্স্ট প্রপার্টি, এটা কি আসলেই আমাদের কি বলতো কন্টিনিউয়াসের মধ্যে পড়ে? উত্তর হইতেছে না, কারণ এই গ্রাফটা আঁকাইতে গেলে কিন্তু এতটুকু আঁকানোর পর আবার একবার কলম উঠাইতে হচ্ছে, আবার এতটুকু আঁকাইতে হচ্ছে, আবার কলম তুলতে হচ্ছে, আবার এতটুকু আঁকাইতে হইতেছে। তার মানে এইটা তোমার কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ, জায়গায় জায়গায় ব্রেক করছে। তাহলে আমরা কি বলবো, এইটা হচ্ছে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ। তবে এই গ্রাফটা কিন্তু পিরিয়ডিক, কারণ কন্টিনিউয়াস হলে ব্যাপারটা পিরিয়ডিক হবে, ব্যাপারটা এরকম নয়। এটা কিন্তু একটা পিরিয়ডিক গ্রাফ, কারণ 0 থেকে তোমার কি বলতো এটা উপরের দিকে যেভাবে উঠতেছে, পাই থেকেও কিন্তু একইভাবে উপরের দিকে ওঠে। তার মানে 0-তে যে এই টাইপের ঘটনা, পায়ে গেলেও কিন্তু একই টাইপের ঘটনা ঘটতেছে। সো ডিফারেন্সিয়েট করার কোনো উপায় নাই যে আসলে কোন জায়গায় এটা 0 থেকে শুরু হয়েছে, কোন জায়গায় এটা পাই থেকে শুরু হয়েছে। একই রকম চেহারা লাগতেছে না, এবং একই রকম জায়গার যে দুইটা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, একটা 0 একটা পাই, তার মানে
প্রতি পাই পরপর একই টাইপের নেচার দেখানো হইতেছে, দ্যাটস ওয়াই এটার জন্য পিরিয়ড কত, এটা একটা পিরিয়ডিক ফাংশন তো বটেই, এটা একটা পিরিয়ডিক ফাংশন এবং এটার যে পিরিয়ড আর কি, হ্যাঁ এটার যে পিরিয়ড, এই পিরিয়ডটা কিন্তু তোমার কত বেসিক্যালি এটা হচ্ছে যে তোমার পাই। এবং এই tan x এর বেলায় যদি আমরা ম্যাক্সিমাম মিনিমামের যদি কোশ্চেন করি, তাহলে tan x এর কিন্তু ভাই ম্যাক্সিমাম যে মানটা আসলে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই মানগুলো কিন্তু তোমার যেন তেন মান না, এটা কিন্তু -∞ থেকে তোমার কোন পর্যন্ত কাজ করবে, +∞ পর্যন্ত কাজ করবে। ক্লিয়ার এটা? তার মানে এই গেল আমাদের মোটামুটি তোমার tan x = 0 হলে কি নেওয়া যায়। এই পুরো জায়গাটা দেখতে তোমার কার মতো লাগতেছে বলো তো? এটা দেখতে তোমার মনে হইতেছে না এই ঘটনা আমি যেন কোথায় দেখছি, এই যে দেখো সাইনে কিন্তু এরকম ঘটনা দেখছিলা, 0 আছে, পাই আছে, 2 পাই আছে, 3 পাই আছে, 4 পাই আছে, x = n পাই হয়ে গেছে। এটার বেলায়ও দেখো না ভাই যে তোমার কত কত আসছে, x = 0 হয়ে গেছে, পাই হয়ে গেছে, 2 পাই হয়ে গেছে, 3 পাই হয়ে গেছে, -পাই, -2 পাই, -3 পাই। তার মানে কিন্তু সবগুলো মিলে বেসিক্যালি কি নেওয়া যায় বলো তো? n পাই লেখা যাবে কি যাবে না? যাবে। তো তার মানে আমরা এখান থেকেও তোমার কি বলো তো x = বলতে পারি যে x = তোমার n পাই, যেখানে ভাই n বিলংস টু তোমার কত z। আচ্ছা এই ব্যাপারটা আমরা ওই চতুর্ভাগ দিয়ে যেটা দেখাইলাম ওটা দিয়ে তো বুঝবোই, তার আগে একটু কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করি। tan x মানে বেসিক্যালি তোমার কত বলো তো? এটা sin x ডিভাইডেড বাই কত, এটাকে বললাম cos x = কত, এটা 0। এই জায়গাটাকে আমি একটু অন্যভাবে লিখতে চাই। এইটা মানে তোমার কত বলো তো? এইটা মানে হচ্ছে যে তোমার লব বাই হর = কত, = 0। তাহলে লব বাই হর = 0। আচ্ছা তুমি চিন্তা করে দেখো যে আমাকে একটা রেশিও দেওয়া আছে বা আমাদেরকে একটা অনুপাত দেওয়া আছে যেটাতে উপরে থাকবে লব এবং নিচে থাকবে কত, হর, এবং এই ফলাফলের মানটা তোমার কত, 0 চলে আসছে। তার মানে তুমি চিন্তা করে দেখো তো, হরের মান যাই হোক না কেন, হরের মান তুমি 100 নাও, 200 নাও, 500 নাও, এটা ম্যাটার করে না যদি না লবের মানটা 0 হয়ে যায়। লবের মান যদি 0 হয়ে যায় তাহলে তুমি 0/something = কিন্তু 0ই পাবা। তাহলে তুমি যদি 0/100 নাও তাও 0 পাবা, 0/1,00,000 নাও তাও কিন্তু 0ই পাবা, 0/ যে কোনো কিছু নাও তুমি ঘুরে ফিরে কিন্তু ওই 0ই পাবা। তার মানে আমরা আসলে এখান থেকে বলতেই পারি যে হরের মান তুমি যাই নাও না কেন, লবের মান যদি 0 হয়ে যায়, মানে sin x এর মান যদি 0 হয়ে যায়, তবেই কেবলমাত্র পুরো রেজাল্টটা 0, মানে কত, tan x এর মান 0। তার মানে যদি আমরা tan x কে 0 বানাইতে চাই তাহলে এইটা শিওর যে আমাকে কি করতে হবে, tan x কে 0 বানাইতে গেলে এটা শিওর যে আমাকে sin x কেও কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। আর sin x কে 0 বানাইতে গেলে x = ঘুরে ফিরে n পাই, যেখানে n বিলংস টু তোমার কত, z। বুঝাইতে পারছি? তার মানে মোটামুটি tan x = 0 হলে কি হতে পারে, এই গেল হচ্ছে আমাদের কি বলতো x = n পাই। তুমি যদি এইখানে যাও ওই ঘুরে ফিরে একই ঘটনা দেখবা, কারণ এটা তো তোমার কত, cos x বাই কত, sin x। চলো তোমাকে এখানে একটা জিনিস দেখাই আর কি, বা আমি একটা জিনিস শেয়ার করি এখানে তোমার সাথে। এখানে sin এর মান কত, 0, cos এর মান কত, 1। তার মানে আমি যদি এখানে তোমার কি কোনো কারণে tan এর কথা বলি, তাহলে tan ইকুয়াল কত, tan মানে তো তোমার sin বাই কত বলো তো, sin বাই এটাকে বললাম এটা হচ্ছে cos। তো sin যেখানে 0 তাহলে tan তো সেখানে অবশ্যই তোমার কত আসবে, 0 চলে আসবে মনে করো। আবার কোথায় আসবে, এখানে 0 চলে আসবে, ঘুরে ফিরে আবার এখানে 0 চলে আসবে, আবার এখানে 0 চলে আসবে, মানে 0-তে 0, পায়ে 0, আবার 2 পায়ে 0, 3 পায়ে 0, 4 পায়ে 0, ঘুরে ফিরে পুরোটার বদলে কিন্তু লেখা যাইতেছে তোমার কত, n পাই। সো তোমার ইচ্ছা তুমি যে কোনো একদিকে গিয়ে কিন্তু এটা জাস্টিফাই করতে পারো, tan x = যদি 0 হয় তাহলে x আসলেই তোমার কত, n পাই। ওকে, এবারে আসি আমরা tan x = 0। তো আমরা এরপরে যদিও বা আমি 4 নম্বরে লিখছি cos x = cos আলফা, 5 নম্বরে একটা লিখছি, 6 নম্বরে একটা লিখছি, এইগুলো বাদ দিয়ে প্রথমে আগে আমি তোমার sin x = 1 হলে কি হবে এইটা আগে একটু বুঝাইয়া দিই, তারপরে তোমার হচ্ছে আমরা প্রিভিয়াসলি আবার ব্যাক করব। sin x = 0। তো বলো তো sin x = 0 হলে কি হয়, এটা তো আমরা জানি, বাট আমাদের এখানে বলছে sin x = 1 হলে কি লেখা যায়। তো sin x এর গ্রাফ যেহেতু একবার ড্র করা হয়েই গেছে, আমরা ওই গ্রাফটাতেই ব্যাক করতে চাই। এই যে দেখো sin x এর গ্রাফ তো আমরা এখানে একবার ড্র করছি, তাই না? তো এখান তো ব্যাখ্যা করা যায়। আর যদি তুমি মনে করো যে না আমি আসলে sin x এর গ্রাফ আর একবার নিতে চাই যেখান থেকে হয়তো এটা দেখব, তো চলো তাহলে আমাদের জিনিসটা কেমন দাঁড়াবে, 0,
তাহলে এইটা মানে তো আমাদের মোটামুটি বাস এটা নিলাম। এখানে হয়তো অনেকগুলা, বাস এই তো। তাহলে এটা গেল আমাদের sin x ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে, গ্রাফের তো আর চেঞ্জ হবে না ভাই, গ্রাফ একই থাকবে। তো আমি এবার প্রথমে একটা কাজ করি, এটা π/2, এটাকে বললাম এটা তোমার 5π/2, এরপরে এইটাকে বললাম এইটা তোমার 9π/ কত 9π/2। ওকে, এরপরে যদি আমি বাঁ দিকের চিন্তা করি, তাহলে বাঁ দিকের চিন্তা করলে আমাদের প্রথমেই তোমার যে জিনিসটা আসবে, এটা আমাদের কত আসবে দেখো, বাঁ দিকের যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এটা আসবে হচ্ছে -3π/2। এই যে দেখো, এটা আমাদের আসবে -3π/2, এবং একইভাবে এটা আমাদের আসবে -7π/2। তো দেখো তো, এই জায়গাতে আমরা আসলে পুরোটা নিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে ওই আগের পরিচয়গুলো লেখার দরকার নেই, কন্টিনিউয়াস, পিরিয়ডিক, কতক্ষণ পর পর পিরিয়ডিক, এগুলো তো এখানে আমরা জানি। আমি তোমার শুধু মেইন জায়গাগুলো একটু মার্ক করছি। কেন মেইন জায়গাগুলো মার্ক করছি বুঝি। আমাদের এখানে বলছে sin x ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে x এর কোন কোন মানের জন্য sin x ইজ ইকুয়াল টু 1 হইতে পারে। তো দেখো তো, আমি যদি π/2 কথা বলি, তাহলে π/2 কথা বললে তোমার ব্যাপারটা কেমন দাঁড়াবে, এটা কিন্তু তুমি কি পাবা বলো তো, এই যে দেখছো এটা ম্যাক্সিমাম মান 1 পাবা। আবার 5π/2 বললে কিন্তু তুমি ম্যাক্সিমাম মান 1 পাবা। 9π/2 বললে কিন্তু ম্যাক্সিমাম মান কত 1 পাবা। ওকে, -3π/2 বললে ম্যাক্সিমাম মান 1 পাবা। -7π/2 বললে ম্যাক্সিমাম মান কত পাবা 1 পাবা। তার মানে আমরা যদি sin x ইজ ইকুয়াল টু 1 পাইতে চাই, তাহলে x এর কোন কোন মানগুলো আমাদের দরকার ভাই, x এর মানগুলো তোমার কি কি দরকার বলো তো। কি দেখতে পাচ্ছ, π/2 আসলে 1 পাওয়া যায়। ওকে, 5π/2 আসলে 1 পাওয়া যায়। ওকে, 9π/2 আসলে 1 পাওয়া যায়। ভেরি গুড। এখানে তোমার কত 13π/2 আসলে তাহলে 1 পাওয়া যাবে, টু বি কন্টিনিউ। এখন এই জায়গাটাকে যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে পরে বলো তো, এটা তো তোমার 1π/2, তারপরে তুমি পাইতেছো 5, তারপরে 9, তারপরে 13, তার মানে 1 থেকে 5 মানে ডিফারেন্স কত 4, 5 থেকে 9 মানে ডিফারেন্স কত 4, 9 থেকে 13 মানে ডিফারেন্স কত 4, 13 থেকে 17 মানে ডিফারেন্স কত আবার কত 4 আসবে। সো এই যে π/2 সাথে সাথে আমরা 1 থেকে 5, তার মানে ডিফারেন্স পাইতেছি কত, ডিফারেন্স পাইতেছি 4n আর কি। তো এখন বলো তো 4n এর প্লাস কত বলো তো, নিলাম 4n প্লাস 1, আর এইটাকে বলবো এটাও তোমার কত π/2। তাহলে x ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 π/2। অবশ্যই আমাদের n এর পরিচয় দিতে হবে, n বিলংস টু কত, n বিলংস টু কিন্তু z। n এর মান যদি আমরা তোমার কি বলো তো এখানে 0 দেই, তাহলে π/2 পাবা। n এর মান যদি তোমার কত 1 দেওয়া যায়, তাহলে কত 5π/2 পাবা। n এর মান যদি 2 দেওয়া যায় 9π/2 পাবা। 3 দিলে 12 আর 1 13π/2 পাবা। তার মানে n এর মান 0 হতে পারে, -1 +1, তারপরে তোমার +2 -2, এমনি করে কন্টিনিউয়াসলি তোমার এটা চলতেই থাকবে আর কি। ওকে, তো যাই হোক, তার মানে x ইকুয়াল আমরা কি পাইলাম 4n + 1, এটা কত আসবে π/2 চলে আসবে। ওকে, ক্লিয়ার এইটা আমার মনে হয়। তাহলে sin x ইজ ইকুয়াল টু x হলে আমরা x ইকুয়াল 4n + 1 π/2, n বিলংস টু z। এবারে দেখি পরেরটা কি দেওয়া আছে, sin x ইজ ইকুয়াল টু -1। একই জিনিস আমাদেরকে আবার ড্র করতে বলছে। তো sin x ইজ ইকুয়াল টু, যদি আমাদের -1 এর কথা হয়, তাহলে একই গ্রাফ আমরা যদি এখানে আবার যদি তোমার নেওয়ার ট্রাই করি, একই গ্রাফ এই তো মোটামুটি নিলাম। একইভাবে তোমার এই যে এটা, অনেকের মনে হতে পারে একই গ্রাফ বারবার কেন আঁকাইতেছি, যাতে করে গ্রাফ নিয়ে তোমার কোনো প্যারা না থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জায়গা, বারবার একই গ্রাফের মধ্যে সবগুলা করলে একটু ঝামেলা তৈরি হবে, তোমার যাতে একদমই কোনো প্যারা না হয় তার জন্য আলাদা আলাদা নেওয়া হয়েছে। তাহলে 0 নিলাম, এটা তো আমাদের মতো করে চলতেই আছে। sin x ইজ ইকুয়াল টু -1, বুঝো, sin x ইজ ইকুয়াল টু -1। তাহলে এইটা আমরা কি করব, sin x ইজ ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে এইটা মানে কত আসবে, এইটা মানে আসবে তোমার -1। তো আমি একবারই মানগুলো নেওয়া স্টার্ট করি। তাহলে এই যে দেখো -1 কোথায় পাবা, এই জায়গাটায় পাবা। এই জায়গাটা মানেই তো তোমার কত 3π/ কত 2, -1 এখানে পাবা, এটা মানেই তো কত 7π/ কত 2। ওকে, -1 কোথায় পাবা, এইখানে পাবা, মাইনাস কত π/2 এখানে পাবা,
এটা মানে হচ্ছে তোমার মাইনাস 5 পাই বাই কত 2, এটা মানে কত, এটা -1, এটা মানে কত, এটা -1, এটা মানে কত, এটাও কিন্তু তোমার -1। তার মানে মোটামুটি তোমার কি বলতো 0 থেকে শুরু করে আমি যদি গ্রাফটাকে ডান দিকে বা গ্রাফটাকে বাঁ দিকে আঁকাই, তাহলে যেই যে জায়গাগুলোতে -1 পাওয়া যায় ওই পয়েন্টগুলো ফার্স্টে আমি মার্ক করলাম। তাহলে আমি কি বুঝতেছি যে sin x = -1 কথাটার মানে হচ্ছে x এর কোন কোন মানের জন্য, x এর কোন কোন মানের জন্য sin x = -1। তো চলো আমরা দেখে নিই। আসলে আমরা যদি এইখানে তোমার x চিন্তা করি, তাহলে প্রথমেই যেটা পাবো এটা হচ্ছে 3 পাই ডিভাইডেড বাই কত 2, এরপরে পাইতেছি 7 পাই ডিভাইডেড বাই 2, আরও যদি আঁকানো যাইতো তাহলে 11 পাই ডিভাইডেড বাই 2 টু বি কন্টিনিউ, এটা আমাদের মতো করে চলতেই থাকবে। এখন এই জায়গাটায় খেয়াল করো তো 3-এর পরে কত পাইতেছো 7, 7-এর পরে কত পাইতেছো 11, 11-এর পরে কত পাইতেছো, এটা হচ্ছে আমাদের কত 15। তার মানে x আমার কাছে যেটা মনে হয় আর কি, দেখো x = 3, 7, 11, 15। তার মানে এখানেও কিন্তু গ্যাপ কত 4n, বাট এইটা তোমার কি বলো তো, যেহেতু আগের বার কি ছিল, আগের বার হচ্ছে 4n এর পরেরটা 5 লাগছে, এবার লাগতেছে তোমার কত 3, তার মানে 4n + 1 হবে না, -1, এটা তোমার কত আসবে পাই বাই কত আসবে 2, n বিলংস টু তোমার কত z। এই যে দেখো n এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে 4 - 1 কত হয়ে গেছে 3, তাহলে 3 পাই বাই কত 2, n বিলংস টু তোমার কত z। আমরা যদি n এর মান 2 বসাই, 4 2 8 -1, তাহলে কত আসবে পাই বাই 2, n বিলংস টু কত z। আমরা যদি x যদি তোমার কোনো কারণে এখানে 3 বসাই, 3 4 12 থেকে 1 বাদ দিলে 11 পাই বাই 2, n বিলংস টু z। তার মানে আমরা এখানে মোটামুটি কি পাইলাম, x এই সবগুলা পাইতেছি আমাদের মতো করে, দেন আমরা 4n - 1 পাই বাই 2, n বিলংস টু z। অঙ্ক তুমি যখন করবা তখন যেখানে যেখানে sin x = 1 দেখতে পারবা তখন একরকম বিহেভ শো করবা, যখন sin x -1 দেখবা তখন তুমি এক টাইপের বিহেভ শো করবা। মানে এই জিনিসগুলো তখন তুমি তোমার মতো করে লিখে নিবা আর কি। ওকে, চলো নেক্সট cos x = 1। cos x = 1, এইটারও আমরা গ্রাফ আঁকায় ফেলছি যে cos x = 1 কেমনে কাজ করবে। তো cos এর গ্রাফ যেহেতু একবার আঁকানো হয়েছে, তো আমি জাস্ট এবার তোমাকে শুধুমাত্র এই 1 পাইতে গেলে আমাদের কি কি থিম লাগবে মোটামুটি এই জায়গাটা নিয়ে আমরা শুধু একটু আলোচনা করব আর কি। চলো বাস দেখো, তার মানে আমরা মোটামুটি তোমার এই জায়গাটা যদি একটু নিই, দেখো এইটা এরকম। তো বলো তো আমাদের এখানে cos x = কত নিতে বলছে, বলো cos x নিতে বলছে তোমার হচ্ছে কত 1। তার মানে x এর কোন কোন মানের জন্য cos x = 1 হতে পারে। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু এখানে যাইতে পারো, আবার ব্যাক করতে পারো কিন্তু এই জায়গাটায়। দাঁড়াও, এখানে ব্যাক করতে পারো। cos x এর মান 1, তো cos x এর মান কোথায় 1, এই যে দেখছো 0 ডিগ্রিতে কিন্তু 1, তারপরে দেখছো এখানে কিন্তু 0, এখানে -1, এখানে কিন্তু 0, আবার কিন্তু 2 পাই এসে কিন্তু 1। কমন সেন্স অ্যাপ্লাই করো। এই দেখছো cos x মানে কত 1, cos x মানে 1, আর কোথাও তো 1 নাই, এই যে 0, আর কোথাও তো 1 নাই, এই যে -1, আর কোথাও তো 1 নাই, এই যে 0, এখানে কিন্তু আবার আসছে। তার মানে কি যেটা তুমি 0-তে পাইতেছো ওটা আবার 2 পাইয়ে পাবা, আবার 4 পাইয়ে পাবা, আবার 6 পাইয়ে পাবা, আবার তুমি কত 8 পাইয়ে পাবা, আবার তুমি কত 10 পাইয়ে পাবা। মানে যতগুলো জোর পাই আছে সবগুলোতে এই একই ঘটনা তোমার কি হবে, রিপিট হইতেছে আসলে। তার মানে এখানেও তার ব্যতিক্রম নাই আর কি। মানে কেউ যদি মনে করে আমি আসলে চিত্র দিয়েও বুঝবো, তবে তারটাও পসিবল। যেমন ধরো cos x = তোমার এইটা। এখন তুমি যদি মনে করো আমি চিত্র দিয়ে বুঝতে চাই, তাহলে 1 কোথায় পাওয়া যাবে, এই যে 1 পাওয়া যাচ্ছে, এটা তোমার কত +1, আবার কত 1 পাওয়া যাচ্ছে, এটা তোমার কত 2 পাই, এটা তোমার কত +1, এই যে এটাকে আমরা বলতেছি কত, এটা হচ্ছে আমাদের 2 পাই, এটা কত বলো তো +1। তাহলে এটা তো আর 2 পাই হবে না, এটা আমাদের হয়ে যাবে তোমার কত, এটা হচ্ছে 4 পাই। ওকে বাস। একইভাবে বাঁ দিকে তাকাও, তাহলে বাঁ দিকে দেখছো এই জায়গাটায় হয়ে গেছে তোমার কত -2 পাই, এইটাকে বললাম এটা হয়ে গেছে তোমার কত মাইনাস, এটা হচ্ছে 4 পাই। তার মানে কি 0 বলো 2 পাই বলো 4 পাই বলো, এটা টু বি কন্টিনিউ চলতেই থাকবে আসলে। সো আমি আসলে তোমার মানগুলো যদি নেই, তাহলে x = 0 নিতে পারি,
2 পাই নিতে পারি, এটা হচ্ছে 4 পাই নিতে পারি, এরপরে তোমার কত 6 পাই নিতে পারি, 8 পাই নিতে পারি, এটা এরকম চলতেই থাকবে আসলে, তাই না? তাহলে আমাদের কাজ কি দাঁড়াবে, এক্স ইজ ইকুয়াল টু তোমার এটা মানে আমরা আসলে কত নিতে পারি 2n পাই, যেখানে তোমার n বিলংস টু কত জেড। বোঝার চেষ্টা করো, 0 হতে পারে, 2 পাই হতে পারে, 4 পাই হতে পারে, এবং এই সবগুলোর বদলে কিন্তু আমরা নিতে পারি এক্স ইজ ইকুয়াল টু কত 2n পাই, যেখানে n বিলংস টু কত জেড। বোঝা যায়? আর n মানে তো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তুমি চাইলে গ্রাফ দিয়ে দেখতে পারো, চতুর্ভাগ দিয়ে দেখতে পারো, আমি তোমাকে সবগুলাই বুঝিয়ে দিছি এই একই কারণে আর কি। হ্যাঁ, cos x ইজ ইকুয়াল টু -1, এটাও আমরা একটা কজের গ্রাফ আঁকতে চাই আসলে। তো আমরা কজের গ্রাফ একবার আঁকায় ফেলছি। তো এখানে দেখো আমরা কজের গ্রাফ নিব, বাস এই তো এইটা আমাদের এরকম হবে, যত বেশি খাজ তৈরি করা যায় যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা একটা cos x এর গ্রাফ। এখন যদি আমরা এখানে বিভিন্ন মান নিয়ে আলোচনা করি, তো বলো তো -1, তার মানে এই জায়গাটা মানে আসলে কত বল, এই জায়গাটা মানে কিন্তু তোমার হচ্ছে পাই, ওকে। আর এই জায়গাটা মানে কত, এই জায়গাটা মানে কিন্তু তোমার 3 পাই, এই জায়গাটা মানে কত, এটা কিন্তু তোমার 5 পাই। একইভাবে তুমি যদি বাঁ দিকে আসো, তাহলে এটা মানেও কিন্তু -পাই, এটা মানে হচ্ছে মাইনাস কত বলো তো, এটা 3 পাই। আর একইভাবে এটা মানে হচ্ছে এটা তোমার কত -5 পাই। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে cos x ইজ ইকুয়াল টু -1, এক্স এর কোন কোন মানের জন্য, এক্স এর কোন কোন মানের জন্য, বুঝো ভালো করে, এক্স এর কোন কোন মানের জন্য cos x ইজ ইকুয়াল টু কত হবে, cos x ইজ ইকুয়াল টু -1 হবে। মূলত এটাই হচ্ছে আমাদের বের করার টার্গেট আর কি। তো আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু কি কি দেখা যায় বলো তো, পাইয়ে দেখতে পাচ্ছ তুমি, তারপরে তোমার 3 পাইয়ে দেখতে পাচ্ছ, তারপরে তোমার কত 5 পাইয়ে দেখতে পাচ্ছ, 7 পাইয়ে দেখতে পাচ্ছ, 9 পাইয়ে দেখতে পাচ্ছ, চলতেই থাকবে। সো এখানে আমাদের কত দাঁড়াবে, এইটা তো তোমার কত 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11, মানে এইটা তোমার কত গ্যাপ কিন্তু 2 করে করে যাচ্ছে, তাই তো? তারপরে এটা বিজোড় আর কি, দেখো 1-এর পরে 3, 3-এর পরে তোমার 5, 5-এর পরে 7, 7-এর পরে 9। সো এটা আমাদের কত করে আগাবে, এটা আমাদের 2n প্লাস কিন্তু 1, মানে বিজোড় করে করে আগাইতেছে আর কি। n এর মান 0 বসাও তাইলে 1 পাবা, n এর মান 1 বসাও তাইলে 3 পাবা, n এর মান 2 বসাও তাহলে 4 আর 1-এ 5 পাবা, n এর মান 3 বসাও তাহলে 6 আর 1-এ 7 পাবা, n এর মান 4 বসাও তাহলে 8 আর 1-এ 9 পাবা, এবং সাথে তো সবার কি বলো তো পাই আসি, যেখানে n বিলংস টু তোমার কত জেড। তার মানে এই গেল মোটামুটি হচ্ছে আমাদের যে 7টা আলোচনা আমরা করলাম আর কি, যে sin x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, cos x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, tan x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে। তো আমি যদি তোমাকে শুরু থেকে একটু দেখানোর ট্রাই করি, চলো। এই যে দেখো, আমরা মূলত এখান থেকে শুরু হয়েছিল, তাই তো? দেখো তাহলে আমরা এখানে কি নিতে পারি, বহুপদী এবং বহুপদীর সমীকরণ বুঝলাম আর কি, যেটা এই যে দেখাও, এটা হচ্ছে আমাদের sin x ইজ ইকুয়াল টু 0-তে আমরা কি নিতাম, তারপরে আমাদের cos x ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের কি দাঁড়াবে, এটা আমরা চিত্র দিয়ে বুঝলাম বা ব্যাখ্যা করলাম। এরপরে একইভাবে তোমার কত tan x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, মাঝখানে 3টা আমরা বাদ দিছি আর কি, বা এগুলো আমরা আলোচনা করবো একটু পরে। sin x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, মাথায় রাখো। sin x ইজ ইকুয়াল টু -1 হলে কি হবে, মাথায় রাখো। cos x ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে, এবং ফাইনালি cos x ইজ ইকুয়াল টু তোমার -1 হলে কি দাঁড়াবে। এগুলো কিন্তু আমরা আমাদের মতো করে দেখে ফেললাম। তো বলো তো এবার আমরা আলোচনা করব কোনটা, এবার আমরা আলোচনা করব তোমার cos x ইজ ইকুয়াল টু cos আলফা। এই জিনিসটা আমরা আলোচনা করতে চাই যে cos x ইজ ইকুয়াল টু cos আলফা, এটা বেসিক্যালি আমাদের কি মিন করে। ওকে, চল। তো আমরা প্রথমেই cos x ইকুয়াল cos আলফা এটা বোঝার জন্য এখানে একটা ছোট্ট জিনিস নিব আর কি। মনে করো আমাদেরকে বলা হইল তোমার cos x ইজ ইকুয়াল টু cos আলফা, তো খেয়াল করো, আমরা যদি তোমাকে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করি যে cos x ইজ ইকুয়াল টু তোমার কত হাফ, তাহলে তুমি কি অ্যান্সার দিবা? তুমি অবশ্যই তার পরের লাইনে লিখবা cos x ইজ ইকুয়াল টু, এইটাকে আমি দিলাম cos হচ্ছে তোমার কত 60 ডিগ্রি, বা তুমি হয়তো বা cos এর পরে 60 ডিগ্রি ব্যবহার না করে π/3 নিতে পারো,
এবং পরবর্তীতে তুমি এক্স ইজ ইকুয়াল টু বলবা এটা কত, এটা হচ্ছে π/3। তো আমাদের দেখার পালা আসলেই কি এক্স এর মান শুধু একটাই π/3 নাকি এক্স এর অনেকগুলা মান পসিবল। তো তার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব, একটা গ্রাফ ড্র করে নিব। ডেফিনেটলি আমরা cos x এর গ্রাফ আঁকানোর ট্রাই করব, বহুবার এই গ্রাফ আঁকাইছি, সুতরাং আমরা এটা একটু মোটামুটি এরকম জায়গা থেকে নেওয়ার ট্রাই করব। ওকে, বাস একইভাবে এইটাকে যদি আমরা নেই তাহলে এই তো মোটামুটি আমরা অনেকগুলা জায়গা নিলাম। খেয়াল করো তো, বলো তো আমরা যদি এইখানে তোমার অনেকগুলা পার্ট দেখি 0, এইটাকে আমরা বললাম এটা π/2, এটাকে বললাম পাই। একইভাবে তোমার, আচ্ছা আমরা কিছু জায়গা মার্ক করি, হ্যাঁ সবগুলার কোণের মান আমাদের দেওয়ার দরকার নাই, আমরা কিছু জায়গা মার্ক করি। যেমন আমি এই জায়গাটা মার্ক করলাম, এটা হচ্ছে 2π। একইভাবে এই জায়গাটা মার্ক করলাম, এটা মানে হচ্ছে 4π। ঠিক সেমভাবে এই জায়গাটা মার্ক করলাম, এটা মানে হচ্ছে -2π, এবং এইটাকে মার্ক করলাম, এটা মানে হচ্ছে কত, -4π। খেয়াল করে দেখো, এখন আমাদের টার্গেট কি, আমরা প্রথমে cos x = ½ এইটাতে যাওয়ার আগে আমি জাস্ট তোমাকে কি করতে চাই, এইখানে একটু নিয়ে যাইতে চাই আর কি, সার্কেলটাতে যাইতে চাই। আসলে সার্কেলটা কোথায় আছে, এই যে এরকম একটা জায়গায় ছিল, তাই না? তো দেখো আমি এখানে সবগুলাকে বাদ দিয়ে দিলাম, এটা একটা ইউনিট সার্কেল ছিল, লেখার দরকার নাই, নিচের মানগুলা সবই ঠিক আছে। এখানে tan x এর পার্টটা বাদ দিয়ে দিলাম, মোটামুটি ঝামেলা করার দরকার নাই। আচ্ছা আমি সবই বাদ দিয়ে দিলাম, আসলে দাঁড়াও, এখানে আমাদের যা যা দরকার সেটা বাদে মোটামুটি সবই বাদ দিয়ে দিলাম, এগুলো সবই বাদ দিয়ে দিলাম, যেহেতু এই কাজ আমাদের একবার হয়ে গেছে আর কি। তো আচ্ছা খেয়াল করো সবাই, আমরা যদি এখানে তোমার cos x = কত, ½ তো আমি cos x এর মানগুলো একটু নিতে চাই, তারপর আবার কত হাফে চলে আসব। আমাদের প্রথম যে জায়গাটা ছিল এটা তোমার a বিন্দু ছিল, এবং এই জায়গাটা কিন্তু আমরা বলছিলাম এটা cos θ, আর এটাকে বললাম এটা তোমার sin θ। একইভাবে এটাকে আমরা b জায়গা বললাম, এটা আমাদের cos θ, এটা কিন্তু আমাদের sin θ ছিল, এবং c কেও আমরা একই রকম নাম দিছি, এটাও কিন্তু আমাদের cos θ, এবং এটাকে আমরা বলতেছি sin θ। এবং লাস্ট ওয়ান এটাকেও আমরা বলবো, এই পয়েন্ট আমাদের cos θ এবং কত, sin θ। মনোযোগ দাও, আমরা যদি এখানে বিভিন্ন মান নিয়ে চিন্তা করি আর কি ভাই, বা বিভিন্ন আমরা মান বের করার চেষ্টা করি, তাহলে আমাদের মানগুলো যেন কেমন ছিল, এটা ছিল 1, এটা ছিল 0, আর এটা ছিল হচ্ছে আমাদের 0, কত 1, আর এইটা ছিল আমাদের হচ্ছে -1, 0, আর এইটা ছিল আমাদের 0, তোমার হচ্ছে -1। এই তো আমাদের মোটামুটি এই জায়গাটা ছিল। এখন আমাদের আজকের দিনের মেইন ইস্যুটা কি দাঁড়াইছে, আমাদের ইস্যুটা দাঁড়াইছে হচ্ছে cos x = যদি হাফ হয়, নট দ্যাট হাফ, এটা 1/√2 হতে পারতো, √3/2 হতে পারতো। আমাদের জাস্ট দেখা উচিত যে আমি একটা মান নিয়ে কতগুলা মান তোমার কি বলতো বের করতে পারি। তো আমরা cos x = যদি হাফ দেই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যেটা মনে হয় আর কি, যে cos x = ওই যে একটু আগে লিখে দিলাম যে cos, এটা মনে হয় 60 ডিগ্রি আসবে, তাহলে x মানে মনে হয় তোমার কি বলতো 60 ডিগ্রি লিখবো। আমরা দেখবো যে আদৌ কি এটা কারেক্ট নাকি এখানে আরও অন্য কোনো কিছু অ্যাড হতে পারে। তো চলো আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি তোমার এই জায়গাগুলোতে বেশ কিছু মান নেওয়ার চেষ্টা করি, তো তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, যে আমাদের যদি কোনো কারণে এই জায়গাটার কথা বলা হয় যে এইটা তোমার কজের মান কত, আমাদের আজকে কি দরকার, কজের মান কোথায় কোথায় কি পাওয়া যায়, হাফ পাওয়া যায় কোথায়, এটা আমরা বের করব। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, cos x এর মান তুমি এই জায়গাটায় কত পাইতেছো, এখানে cos x এর মান পাইতেছো 1, আর এইখানে পাইতেছো 0, তার মানে 1 থেকে যেই মানটা 0-তে চলে গেছে, cos x ছিল এখানে 1-এ, এখানে চলে যাচ্ছে 0-তে, তাহলে 1 থেকে 0-তে একবারে তো আর যায় নাই, তাহলে 1 কিছুক্ষণ পরে কমে 0.9, 0.8, 0.7, 0.6, একটু পরে 0.5 হয়েছে, তাহলে কোথায়, ধরে নিলাম এরকম একটা জায়গায় সে কোন হয়েছে, এরকম একটা জায়গায় মনে করো আমরা পাইছি কত, হাফ, এবং এই জায়গাটার নামই হচ্ছে কত, π/3, বা যেটাকে আমি হয়তো বা বলতেছি কত, 60 ডিগ্রি। বুঝো ভালো করে। আবার এই একই রকম জায়গা কোথায় তৈরি হবে, এটা তোমার কত, হাফের জায়গা গেল, তো এটা যদি হাফ হয় তাহলে এটা তো 0 কজের বেলায়, cos 0 থেকে আবার হয়েছে -1, 0 থেকে -1-এর মধ্যে কোনো হাফ পাওয়া যায় না,
-1 থেকে 0-র মধ্যে কোনো হাফ পাওয়া যায় না, কিন্তু 0টাই মানে cos x এর এখানে যে মান 0 সেটা কিছুক্ষণ পরে হয়ে গেছে 1। 0 থেকে 1-এ যাইতে গেলে কিন্তু কি পাওয়া যায়, হাফ পাওয়া যায়। কেন? 0টা একটু পরে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 মানে হাফ হয়েছে কি হয়নি, হয়েছে তো। তার মানে এই জায়গাটায় কিন্তু আবার কত পাওয়া যাবে, এই জায়গাটায় কিন্তু আবার হাফ পাওয়া যাবে, এবং এটাকেও কিন্তু আমরা মোটামুটি বলতেছি এটাও তোমার কত π/3, এবং এটাও কিন্তু বলতেছি এটা হচ্ছে তোমার 60। একটা চমৎকার ব্যাপার দেখো, আমরা জানি যে যে কোনো একটা কোণ বা যে কোনো একটা লাঠি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে পরে যেই কোণ তৈরি করে সেই কোণের মান হচ্ছে পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে যেই কোণ তৈরি করে সেই কোণের মান হচ্ছে নেগেটিভ। তাহলে পরে আমাকে বলো তো এখান থেকে শুরু করে এইখানে যে সৃষ্ট কোণ এটা কিন্তু তোমার প্লাস কত আসবে, প্লাস হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে শুরু করে এই পাশে যে এটা তোমার কত আসবে, মাইনাস কত আসবে, 60, তাই তো? এরকম হবে কি হবে না, হবে তো। সো বলো তো এই কোণের মানটা কত, এই কোণের মান কিন্তু ভাই 0 ডিগ্রি, তাই না? এই কোণের মান 0, এই কোণের মান 2π, এই কোণের মানই আবার কত, 4π। তার মানে 0 থেকে তুমি যদি আসলে 60 ডিগ্রি উপরে ওঠো, মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় না, 0 থেকে তুমি যদি 60 ডিগ্রি উপরে ওঠো মানে 60 যদি যোগ হয় তাহলে কিন্তু হাফকে খুঁজে পাওয়া যায়। আবার কেউ যদি মনে করে যে না 0 থেকে আমি নিচে নামবো, নিচে নামার অর্থ হচ্ছে বাদ দেওয়া আর কি, তার মানে 0 থেকে কেউ যদি তোমার কি বলো তো 60কে বাদ দেয় তাও কিন্তু তোমার কত, হাফকে খুঁজে পাওয়া যাইতেছে। ওকে ফাইন, এইখানে কিন্তু কোথাও আর কোনো হাফ নাই, এই 0টাই কিন্তু কিছুক্ষণ পর 1 রাউন্ড ঘুরে গেলে হয়ে যাবে তোমার 2π। তাহলে 2π থেকে তুমি যদি আরও 60 ডিগ্রি উপরে ওঠো, বোঝো এটা 0 ডিগ্রির ঘর, একটু পরে যদি ঘুরে এটা চলে আসে তাহলে এটা হয়ে যাবে 2π এর ঘর। দেন 2π এর সাথে যদি আমি যোগ করি 60, তার মানে কত দাঁড়াবে এটা, 2π এর সাথে যদি আমি তোমার কি বলো তো যোগ করি যদি তোমার কত 60, তাইলে পরে পাওয়া যাবে কি যাবে না, যাবে। আমি যদি 2π থেকে যদি তোমার কোনো কারণে 60 দেই বাদ, তাও কিন্তু ওই ঘুরে ফিরে হাফকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না, যাবে। আমি যদি এবার কোনো কারণে এই যে 2π দেখতেছো, এই 2πটাই কিন্তু তোমার কত বলো তো পরবর্তীতে আর 1 রাউন্ড ঘুরে গেলে এটা হয়ে যাবে 4π। দেন 4π থেকে যদি তোমার কি বলো তো আরও যদি তুমি 60 যদি তোমার কোনো কারণে কি করে দাও বলো তো 4π প্লাস যদি তুমি কোনো কারণে এটা করে দাও 60, তাহলে এটা কত 4π মাইনাস এটাকে বলতেছে এটাও তোমার কত 60। একইভাবে এটা তোমার কত বলো তো 6π প্লাস কত এটাও তোমার কত ঘুরে ফিরে 60, 6π এটাও তোমার কত মাইনাস ঘুরে ফিরে কিন্তু 60। তার মানে আমরা কি বলতে পারি না যে এখানে একটা জায়গা কিন্তু তোমার অলওয়েজ কমন, কি জায়গা দেখছো, এখানে তোমার কত 60-র জায়গাগুলো কিন্তু কমন, +60 -60 +60 -60। তার মানে আমি কিন্তু আসলে কি লিখতে পারি বলো তো, কি লেখা বেটার, এখানে কিন্তু তোমার +-60 লেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে, কিন্তু +-60 লেখা যাচ্ছে। 0টা কিছুক্ষণ হয়ে গেল 2π, 2πটা হয়ে যাচ্ছে 4π, 4π হয়ে যাচ্ছে 6π। তার মানে কি 0, 2π, 4π, 6π, 8π, 10π মানে কি জোর পাই হয়ে যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারি না যে এটাকে লেখা যায় তোমার কত 2nπ প্লাস মাইনাস কত 60 ডিগ্রি, লেখা যাবে কি যাবে না, যাবে। এখন তার মানে তোমার কি মনে হয় এটার জন্য কি, এই যে এটার জন্য cos x = হাফ, বা যেটাকে আমি হয়তো বা বলতেছি cos x ইকুয়াল, পরবর্তী লাইনে হয়তো এটা বলতেছি যে cos x তোমার বললাম কত cos কত 60, এইটার জন্য তুমি অ্যান্সার লিখতেছো কত, এটার জন্য তুমি অ্যান্সার লিখতেছো x ইকুয়াল ভাই 2nπ প্লাস মাইনাস 60 লেখা বেটার। তাহলে আমি যদি কোনো কারণে তোমাকে বলতাম cos x ইকুয়াল আজকে থেকে cos 45, তাহলে তুমি নিশ্চয়ই মানে তোমাকে যদি আমি এই লাইনটা বলে দিতাম cos x তোমার কত 1/√2, তাই না, এই লাইনের বিপরীতে তুমি লিখতেছো এইটা, তার বিপরীতে লিখতেছো এইটা, তাহলে এটার বিপরীতে তুমি নিশ্চয়ই এটা নিতা, এবং তার জন্য তুমি লিখতা x = 2nπ প্লাস মাইনাস তাহলে কত নিতা 45 নিতা। ওকে, তাহলে তোমাকে যদি আমি কোনো কারণে cos x ভাইয়া √3/2 দিতাম, তার মানে তুমি নিশ্চয়ই cos x ইকুয়াল লিখতা হচ্ছে যে তোমার কত বলি, cos x ইকুয়াল তুমি নিতা হচ্ছে cos কত বলো তো 30, এবং x তাহলে তুমি নিতা 2nπ প্লাস মাইনাস কত 30 ডিগ্রি নিতা। তাহলে পরে সবই যদি ঠিকই যদি থাকে তাহলে পরে কি আমি বলতে পারি না যে cos x যদি আমরা কোনো কারণে cos x কোনো কারণে যদি আমরা এইটা নিয়ে ফেলি cos কত আলফা, বুঝো
cos x ইকুয়াল যদি তার মানে আমি নেই কত বলো তো cos আলফা, তাহলে এইটা তো শিওর যে x ইকুয়াল তাহলে তুমি কি নিতা 2n পাই প্লাস মাইনাস কত আলফা নিতা। অবশ্যই n এর পরিচয় দিতে ভুলে গেলে চলবে না, n বিলংস টু z। ভালো করে ঘটনাগুলো অবজার্ভ করো বা অ্যানালাইসিস করো। তার মানে কি দাঁড়াইলো আসলে cos x ইজ ইকুয়াল টু হাফ তুমি যদি পাইতে চাও তাহলে তুমি 2n পাই প্লাস মাইনাস 60 দিতেছো, 1/√2 জন্য 2n পাই প্লাস মাইনাস 45 দিতেছো, আর হচ্ছে যে তোমার কত √3/2 জন্য x ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস 30 নিতেছো। তার মানে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চাইলেই কিন্তু তোমার কি বলতো এই জায়গাটা তোমার বলতে পারি যে cos x ইকুয়াল cos আলফা হইলে x ইজ ইকুয়াল টু তোমার কত 2n পাই প্লাস মাইনাস কত আলফা। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় যে এইটার চাইতে ক্রিস্টাল বা এটার চাইতে ক্লিয়ার ব্যাখ্যা আর থাকতে পারে না। তো তুমি চাইলে একবার দেখে নিতে পারো। আমরা আবার ব্যাক করব কোথায়, আমরা যেখানে ছিলাম, কোথায় যেন আমরা cos x ইকুয়াল cos আলফায় ছিলাম। তো আমরা দেখলাম যে এইটা আমরা আর কেউ লিখবো না, এটার বদলে লেখা যায় 2n পাই প্লাস মাইনাস কত π/3। আমরা একটু চিত্র থেকে যদি দেখতে চাই বা চিত্র থেকে যদি কেউ মনে করে যে আমি একটু ফিগারটা দেখতে চাই, তাহলে দেখো তুমি চাইলে দেখতে পারো। সে cos x ইজ ইকুয়াল টু কত বলো তো হাফ। তার মানে হাফ কোথায়, এটা যদি আমাদের 1 হয়, এটা যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই হাফ কত হয় বলো তো এরকম একটা জায়গায়। তাহলে আমি কি বলতে পারি না যে তোমার এইটা যদি হাফ হয় তাহলে এই বরাবর যত লাইন তুমি নিবা, একটু খেয়াল করো আমার লাইনটার দিকে তাকাও, এটা কিন্তু 1-এর লাইন, তাই না? দেখছো 1 দিয়ে গেছে, তাহলে আস্তে আস্তে লাইনটাকে দেখো 1 আস্তে আস্তে তোমার কি 0.9, 0.8, 0.7, 0.6, 0. কত 5 হয়ে গেছে। বাস দেখছো 0.5-এর লাইন। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এই লাইনটার যেখানে যেখানে কাট করবে সবাই 0.5, যার সাথে এই হলুদ লাইনটা টাচ করবে, দেখো এটা একটা লাল লাইন, এটা তোমার যতগুলা তোমার গ্রিন লাইনে দেখো কারোর সাথেই কিন্তু টাচ করে না, এটাকে দেখো টাচ করে না, যার সাথে টাচ করবে কত হাফে টাচ করতেছে সবার সাথে। বুঝতেছো কি আমার কথা? তাহলে আমরা একটু দেখি হাফে যদি টাচ করে তাহলে এটাকে কেমনে সংশোধন করা যায়। 0 থেকে এইটা পাইতে গেলে তোমার লাগতেছে কত একটা 60, মাইনাসে মানে বাঁয়ের দিকেও তো এটাও তো তোমার কত হাফ, এটা পাইতেছে কত মাইনাস কত 60। তাহলে কি 0 থেকে প্লাস 60 ডিগ্রি লিখলেও এটা পাওয়া যায়, 0 থেকে মাইনাস 60 ডিগ্রি লিখলেও কিন্তু পাওয়া যায় 2 পাই। এখানে দেখো এটা মানেও কিন্তু তোমার কত, এটা মানেও কিন্তু তোমার 60, বাঁ দিকে এটাও তো একটা হাফ, তাই না? এই যেখানে যেখানে কাট করছে যাদের সাথেই টাচ করছে তারাই হাফ। তাইলে পরে বলো তো এখানেও তো তোমার কত 60, তার মানে কি 2 পাইয়ের সাথে একবার 60 যোগ করলেও কাজ হইতেছে, 2 পাইয়ের সাথে একবার মাইনাস 60 বিয়োগ করলেও কাজ হইতেছে। একইভাবে 4 পাই এটাও কিন্তু হাফ, এটাও কিন্তু তোমার কত হাফ। তো এইদিকে 60 গেলেও পাওয়া যায়, এইদিকে 60 গেলেও কিন্তু তোমার কত পাওয়া যাইতেছে, হাফ পাওয়া যাইতেছে। তার মানে কত 4 পাই প্লাস কত 60, এটাও যেমন হাফ, 4 পাই মাইনাস 60 এটাও কিন্তু হাফ। তো এই সবগুলোর বদলে কি নেওয়া যায় বেসিক্যালি বলো তো? এই সবগুলোর বদলেই তো আমরা আসলে নিতেছি 0, কিছুক্ষণ পরে হয়ে যাচ্ছে তোমার 2 পাই, কিছুক্ষণ পর হয়ে যাচ্ছে 4 পাই, কিন্তু প্লাস মাইনাসের কি কোনো চেঞ্জ আসতেছে? উত্তর হইতেছে না। তার মানে গ্রাফ থেকেও কিন্তু আমরা ইজিলি বলতে পারি x ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে যে তোমার 2n পাই প্লাস মাইনাস কত আলফা, যেখানে n বিলংস টু z। সো এটা মেথড 2 বলতে পারো যে x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস কত আসবে আলফা আসবে যদি n বিলংস টু z হয়। তার মানে এটা প্রথমে আমি তোমাকে চতুর্ভাগ দিয়ে বুঝাই দিছি, এটাকে আবার আমি তোমাকে কি বলতো এই যে এরকম গ্রাফ দিয়েও বুঝাই দিলাম, এটাকে তোমার আমি আরও একভাবে বুঝাই দিব আর কি। আমরা ছোটোবেলা থেকেই হয় কি নর্মালি গ্রাফে একটু দুর্বল থাকি, চতুর্ভাগ অত ভালো বুঝি না, কারণ আমি এরকম অনেকজনকে দেখছি আর কি খুবই ভালো স্টুডেন্ট, বাট দেখবা যে তোমার কি ইন্টারমিডিয়েটে পড়তেছে, তাও দেখবা যে চতুর্ভাগের কোথায় প্লাস হইতেছে, কজের পরে কোন ডিগ্রিটা নিলে আদৌ সে মাইনাস পাবে বা প্লাস পাবে, নো আইডিয়া, নো আইডিয়া, লিটারালি নো আইডিয়া, প্লাস মাইনাস উল্টাপাল্টা করতেছে আর কি। সো সেই জন্যই মূলত তোমাকে এটা অনেক ভেঙে ভেঙে দেখানো হইতেছে আর কি। তো চলো আমরা যদি এটাকে আরও একটাভাবে ব্যাখ্যা করার ট্রাই করি, তা আমরা একটু দেখি যে কি দেওয়া আছে। আমরা নিলাম cos x ইজ ইকুয়াল টু যেন কত ছিল আমাদের হচ্ছে cos আলফা। তো আমাদেরকে বলা হয়েছে তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে। হ্যাঁ, তো আমরা শুরুতে একটা কাজ করতে চাই, আমরা নিলাম যে
আর সবাইকে একদিকে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে কজ আলফা মাইনাস হচ্ছে কজ এক্স ইজ ইকুয়াল টু কত, এটা কিন্তু তোমার 0। এই জায়গাটায় বলো তো এটা দেখতে কার মতো লাগতেছে সি, আর এটা দেখতে কার মতো লাগতেছে ডি। তাহলে আমরা কি আসলে এখানে বলতে পারি না, সূত্র কি জানি আমরা, সূত্র জানি তোমার কজ সি মাইনাস কত কজ ডি ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা সূত্র জানি 2 সাইন কত হবে এটা সি প্লাস ডি বাই কত 2, আবার আমরা সূত্র জানি কত সাইন এটা ডি মাইনাস সি ডিভাইডেড বাই কত 2। তো চলো আমরা এই ফরম্যাটটা তোমার কি বলো তো এখানে বসাই দিই। তাহলে এইখানে যদি আমরা সূত্র বসাই তাহলে আমাদের কত আসবে 2 সাইন, এই তো দিলাম, তারপরে কত আসবে সি প্লাস ডি বাই কত 2। তো চলো লিখে ফেলি, সি প্লাস ডি বাই 2 তার মানে আলফা প্লাস এক্স ডিভাইডেড বাই কত 2। একইভাবে আবার নিব কত বলো তো সাইন ডি মাইনাস সি, মানে কি বলো তো এই যে এখান থেকে এটা বাদ যাবে, মানে কত এক্স মাইনাস কত আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। 2 দিয়ে তুমি যদি আসলে মানে ক্যান্সেল করে দাও, মানে দুইটাকে ওই পাশে নিয়ে গেলে তো 0 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলতেছি আলফা প্লাস এক্স ডিভাইডেড বাই কত এইটা। তো আমি এরপরে যদি নেই সাইন, এটাকে বললাম এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0, বাস এই তো দিয়ে নিলাম। এখন বলো তো এখানে সাইনের পরে তুমি কয়টা রাশি দেখতেছো, বা বেসিক্যালি এখানে আমরা কয়টা রাশি দেখতে পাচ্ছি, দুইটা রাশি। এটাকে আমরা বললাম এটা প্রথম রাশি এবং এইটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুইটা রাশি কি আকারে আছে, গুণফল আকারে আছে। আমরা জানি যে দুইটা রাশি যদি গুণফল আকারে থাকে তবে তাদের মান আলাদা আলাদা করে 0। তাহলে এটাকে আমরা বলতেছি এরা দুইজনকে আলাদা আলাদা করে 0 আসবে। যদি এরা আলাদা আলাদা করে 0 আসে তাহলে প্রথমেই আমি নিব তোমার কত সাইন, এটাকে আমরা বলবো যে তোমার কত আলফা প্লাস এক্স বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। একটা মজার ব্যাপার খেয়াল করো, সাইন এক্স মানে কি, এটা কিন্তু ভাই আমি আজকের দিনে পড়ছি তাই না। সাইন এক্স ইজ ইকুয়াল টু কি, এই যে দেখছো সাইন এক্স ইজ ইকুয়াল টু তোমার কত, সাইন এক্স ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর মান মানে কোণের মানটা ইকুয়াল কি নেওয়া যায়, এন পাই লেখা যায় কি যায় না, যায় কিন্তু। তাহলে পরে বলো তো আমরাও তো তোমার কোন রকম একটা জায়গায় আছি, এই যে দেখো সাইন এক্স ইকুয়াল 0, আমরা এরকম একটা জায়গায় আছি না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল মানে কোণের মান ইজ ইকুয়াল টু তোমার কত বলো তো, এটা মানে কিন্তু আসবে এন পাই। সো আমি নিতেই পারি আলফা প্লাস এক্স ইজ ইকুয়াল টু তোমার কত 2 এন পাই, শুধু এক্স মানে কি নেওয়া যায় 2 এন পাই মাইনাস কত আলফা, এমনটাই বের করতে বলছে, তাই আমি এমনটাই বের করতেছি আর কি। হ্যাঁ, তো আমরা যদি এবার পরের অংশটার দিকে তাকাই যে এইটা সলভ করব, এখানে আমরা কত পাইছি সাইন, এইটাকে আমরা নিলাম তোমার কত এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। এটাও কিন্তু একটা সাইন থিটা লেখা যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কিন্তু এই কোনটা ইকুয়াল এন পাই, কোনটা ইকুয়াল এন পাই। তাহলে কোনটা ইকুয়াল এন পাই হলে এক্স মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কত আসবে, এটা এন পাই, তার মানে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত 2 এন পাই। সো এক্স ইকুয়াল কি নেওয়া যায়, এইটা 2 এন পাই, এটা কিন্তু তোমার প্লাস কত আলফা। আমরা তোমার কাছ থেকে লাস্ট পর্যন্ত ডেজার্ভ করি হচ্ছে এক্স এর মান, মানে আমাদের এক্সপেকটেশন তুমি এক্স এর মান বের করে আমাদেরকে দেখাও। তাহলে এক্স ইকুয়াল 2 এন পাই মাইনাস আলফা, এক্স ইকুয়াল 2 এন পাই প্লাস আলফা, তাহলে দুইটাকে যদি তুমি কম্বাইন করে নেই তাহলে ডেফিনেটলি এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াইতেছে, এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে যে তোমার 2 এন পাই, এখানে আছে মাইনাস আলফা, এখানে আছে প্লাস আলফা, সো এক্স ইজ ইকুয়াল টু 2 এন পাই প্লাস মাইনাস আলফা, যেখানে এন বিলংস টু জেড, মানে এক্স ইকুয়াল 2 এন পাই প্লাস মাইনাস আলফা, যেখানে এন বিলংস টু জেড। এই যে দেখো আমরা কিন্তু আমাদের মান বের করে ফেলছি। সো তুমি কোন দিকে যাবা, তুমি যেই দিকেই যাবা, আমি চাইলে তোমাকে এটা আরও 2-3টা নিয়মে দেখাইতে পারি আর কি, বাট তুমি নিজেই বিরক্ত হয়ে যাইতেছো। খুবই কম মানুষ আছে যারা ম্যাথটাকে খুবই উপলব্ধি করতে পছন্দ করে এবং ম্যাথটার ভিতরে কি আছে বা রিয়েল লাইফের প্রবলেমগুলো যে ম্যাথ দিয়ে এক্সপ্লেন করা যায় এই জিনিসটা ভাবতে পছন্দ করে। তাছাড়া ম্যাক্সিমামই আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে বিশ্বাসী, কোনো কিছু ভাবার দরকার নেই, খালি সূত্রটা নিয়ে এসে দেন, আমি অঙ্ক করি, বাস মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসে। এই জন্য তারপর আমি তোমাকে 3টা অ্যাপ্রোচ দেখাইতেছি। হয়তো এই ভিডিও দেখতে দেখতে তুমি অনেকেই বিরক্ত হয়ে গেছো আর কি, যে একই জিনিস বারবার বিভিন্নভাবে কেন বলতেছে আর কি। আসলে একটা জিনিস অনেকভাবে বললেই তো তোমার ব্রেইনটা হচ্ছে ডেভেলপ করবে, ও আচ্ছা এটা অনেকভাবে ভাবা যায়, ম্যাথমেটিক্সের গলি তো এইটা, তাই না। তো যাই হোক,
তার মানে আমরা মোটামুটি তোমার কত এইখানে তো বুঝলাম যে cos x ইকুয়াল তাহলে cos আলফা হলে কি দাঁড়ায়, এটা আমরা দেখছি আর কি। এবারে আমরা পরেরটাতে যাব আর কি, tan x ইজ ইকুয়াল টু tan আলফা। এইটা আমি আর চতুর্ভাগ বা গ্রাফে এত ঝামেলাতে দেখাবো না আর কি, এটা জাস্ট তোমাকে নর্মাল আমি ফর্মুলা দিয়েই দেখানোর ট্রাই করি, ঠিক আছে। চল, তাহলে এখানে আমাদের কি ছিল জানো, এটা আমাদের ছিল হচ্ছে যে তোমার tan x ইজ ইকুয়াল টু কত tan আলফা, এবং এখান থেকে আমাদের x ইজ ইকুয়াল টু কত আলফা। আমরা এটাকে ফর্মুলা বেসড আলোচনা করার চেষ্টা করব আর কি, কারণ অনেকে আছে ফর্মুলা পছন্দ করে যেহেতু। তাহলে এটা মানে কত, এটা মানে কিন্তু আমাদের সাইন আলফা বাই এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কজ আলফা। এই ট্যানটাকে বাই নিয়ে আসো, তাহলে এটাও তোমার কত হবে সাইন এক্স বাই কজ এক্স। একটা কাজ করো, এগুলোই যেহেতু আলফা, আচ্ছা কারেকশন করে নিচ্ছি, সাইন এক্স বাই এটাকে আমরা বলতেছি এটা কজ এক্স মাইনাস এটা আমাদের সাইন আলফা বাই এইটাকে আমরা বলতেছি এটা কজ আলফা ইজ ইকুয়াল টু কত হবে তাইলে 0। লসাগু করি চলো, তাহলে লসাগু করলে এটা কত আসবে, এটা আসবে কজ এক্স আর এটাকে আমরা বলতেছি এটা কজ আলফা, এবং এই জায়গাটায় কিন্তু আমরা মোটামুটি কজ আর কজ যদি চলে যায় তাহলে বাকি থাকে সাইন, তার মানে এটা আমাদের হয়ে যাবে সাইন এক্স, এটা হচ্ছে যে তোমার কজ আলফা মাইনাস কজ আর কজ যদি চলে যায় তাহলে এটা আমাদের হয়ে যাবে তোমার কত বলো তো, এটা কজ এক্স আর এইটা হয়ে যাবে তোমার কত সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। সিম্পল, আমরা আমাদের মতো করে নিলে পরে আর গুণ করে দাও, তাইলে পরে কি পাবো আমরা, তাইলে পাবো এখানে হচ্ছে সাইন এক্স, এটা মানে হচ্ছে তোমার কত কজ আলফা মাইনাস এইটাকে বললাম কজ এক্স আর এইটা মানে কত, এটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। বলো তো এই জায়গাটা মানে কি নেওয়া যায়, এই জায়গাটা মানে নেওয়া যায় হচ্ছে সাইন এ, এটা হচ্ছে কজ বি মাইনাস কজ এ, এটাকে বললাম সাইন বি। তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি মানে কিন্তু সাইন এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সাইন এ মাইনাস কত বি, তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত 0। বাস আমরা আমাদের মতো করে নিলাম। এখন বলো তো সাইনের পরে নর্মালি যাই দেখা যায় না কেন, এটা তো বেসিক্যালি একটা থিটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, বুঝো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু তোমার এন পাই, এটা আমরা সবাই জানি। সো এক্স মাইনাস আলফার যে ব্যাপারটা এইটা মানে কিন্তু তোমার এন পাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, এক্স ইজ ইকুয়াল টু এন পাই প্লাস কত আলফা, যেখানে এন বিলংস টু তোমার কত জেড। বোঝো কি এইটা, তার মানে আমরা আসলে মূলত তোমার কি নিতে পারি, এক্স ইজ ইকুয়াল টু ব্যবহার করব কোনটা, এন পাই প্লাস আলফা ব্যবহার করব কখন, যখন আমাদের tan x ইজ ইকুয়াল টু tan আলফা হবে তখন আমরা ব্যবহার করব n পাই প্লাস কত আলফা, যেখানে n বিলংস টু কত z। তার মানে আমাদের tan x ইকুয়াল tan আলফার বেলা এটা আর আমি অন্য কোনো কিছুতে ব্যাখ্যা করব না, tan x ইকুয়াল tan আলফা, কারণ ইতিমধ্যে অনেকেই বিরক্ত হয়ে গেছো আর কি, এটা হয়তো আরেকটা ক্লাস নেওয়া যাইতো, কিন্তু তোমরা কি করবা, তোমরা এগুলো দেখবো না, তোমরা খালি দেখবো যে অঙ্ক কোথা থেকে শুরু হয়েছে তারপরে ধূপধাপ ওখান থেকে অঙ্কগুলো দেখা শুরু করবা, এই টেন্ডেন্সিটাই সবার মধ্যে থাকে, তাই না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে যে তোমার এন পাই প্লাস কত আসবে আলফা, যেখানে এন বিলংস টু তোমার কত জেড। বাস সিম্পল জিনিস দিয়ে দিলাম। আমাদের 10টা ফর্মেট ছিল, আমাদের সবগুলাই অলমোস্ট হয়ে গেছে, আমাদের বাকি আছে আর মাত্র একটা ফর্মেট আর কি। চলো লাস্ট ফর্মেট দেখে ফেল। এটা আমাদের সাইন এক্স ইজ ইকুয়াল টু কত সাইন আলফা। তো এই ফর্মেটটা আমি করে দিব না, এই ফর্মেটটা তুমি বাড়িতে গিয়ে করবা, আমি শুধু তোমাকে হিন্টস দিব তুমি কেমনে করবা। আমাদের যেটা কাজ হবে এটা করার বেলায় আমরা এই যে দেখো সাইন, এটা একটা কাজ করি এখানেই লিখি আর কি, হ্যাঁ তাহলে বেশি ভালো হয়। দেখো এটা তোমার নিলাম সাইন এক্স ইজ ইকুয়াল টু, এটাকে বললাম এটা হচ্ছে সাইন আলফা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এই তো সবাইকে আমি একদিকে নিব আর কি, তাহলে একদিকে যদি আমি নিই তাহলে সাইন এক্স মাইনাস কত, এটা হচ্ছে যে তোমার সাইন আলফা ইজ ইকুয়াল টু কত 0 আর কি, হ্যাঁ। তো সাইন সি মাইনাস সাইন ডি মানে কত, সূত্র লেখার দরকার আছে আর, এটা মানে হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2, এই যে দেখো সি প্লাস ডি বাই 2, এবং আবার নিলাম তোমার কত বলো তো সাইন সি মাইনাস ডি বাই 2 মানে এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0।
তো আমাদের কাজ কি দাঁড়াবে, আমরা যদি পরের লাইন নেই তাহলে কজ এইটাকে আমরা বলবো এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কত 2, এবং সাইন এইটাকে আমরা বলবো এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। তো এখানে কয়টা রাশি দেখতে পাচ্ছ তুমি, এখানে রাশি দেখতে পাচ্ছ দুইটা, এবং দুইটার গুণফল কত, দুইটার গুণফল 0। সো আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয়ে যায় তাহলে তারা আলাদা আলাদা করে 0। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি সাইনের পোর্শনটা নিব আগে। তাহলে সাইন কত, এটা এক্স মাইনাস কত আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, আবার আমি একই লাইন পাইলাম, এক্স মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কত আসবে এন পাই, মানে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত ভাই, এটা হচ্ছে 2n পাই। এক্স ইজ ইকুয়াল টু তাহলে কি নেওয়া যাবে, এটা হচ্ছে 2n পাই প্লাস কত আলফা, রেখে দাও, দেখি যে বাকিটা বের করে ফেলি। ওকে, এবারে আমাদের বাকিটা নিয়ে কাজ করি। বাকিটা কিন্তু আমাদের কি বলো তো, কজ দেওয়া আছে। তো চলো কজটা নিয়ে একটু আলোচনা করি। কজের বেলায় আমরা এখানে দেখতে পাচ্ছি কজ এটা কত আছে, এক্স প্লাস আলফা বাই কত 2, তাহলে এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াবে, এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই 2 কজ থিটা ইজ ইকুয়াল টু 0। বলো, কজ থিটা ইজ ইকুয়াল টু 0 আমরা পড়ছি, কোথায় পড়ছি কজ থিটা ইজ ইকুয়াল টু 0, এই যে কজ থিটা ইকুয়াল 0 আমরা এখানে পড়ছি। কজ থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল কত, মানে কোণের মানটা ইজ ইকুয়াল টু কত 2n পাই, 2n প্লাস 1 পাই বাই কত 2। তার মানে একই জিনিস যেহেতু আমরা পড়ে ফেলছি এখানে, তাহলে এই তো মোটামুটি আমরা কোথায় এখন আসি, এই যে এখানে দেখো। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে যে তোমার 2n প্লাস 1, এটাকে আমরা বললাম এটা হচ্ছে পাই বাই কত 2। তাহলে এই দুই আর এই দুই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স প্লাস কত আলফা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, এটাকে বললাম এটা কত পাই। শুধু এক্স মানে তাহলে কত নেওয়া যায়, এটা মানে নেওয়া যায় 2n প্লাস 1, এটা পাই মাইনাস কত, এটা কিন্তু তোমার নেওয়া যায় আলফা। বাস, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, আমরা একবার পাইতেছি তোমার 2n, আর একবার পাইতেছি 2n প্লাস 1। 2n মানে কিন্তু তোমার জোড়, 2n প্লাস 1 মানে কিন্তু বিজোড়। তার মানে আমরা হচ্ছে যে তোমার জোড় যখন নিব তখন পাইতেছি প্লাস পাই, বিজোড় যখন নিব তখন পাইতেছি মাইনাস পাই। এই জিনিসটাকে কিভাবে লেখা যায় বা এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, চলো। তো এটা আর এখানে রেখে লাভ নেই, হ্যাঁ, এটা যেহেতু আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। তো এই জিনিসটা অনেকে আছে বুঝে না বা কেমনে বানাবে এটা আসলে বানাইতে পারে না আর কি। তো দেখো তাদেরকে আমি একটু হেল্প করি। তোমার টার্গেট কি, তুমি আসলে এখানে দুইটা জিনিস পাইছো। একটা পাইছো এক্স ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস হচ্ছে কত আলফা, আর একবার তুমি পাইছো হচ্ছে কত 2n প্লাস 1, এটাকে বললাম পাই, এটা মাইনাস আলফা। মানে এই দুটো জিনিসই তুমি মোটের উপরে পাইছো, জোরের সাথে পাইতেছো প্লাস, বিজোরের সাথে পাইতেছো তোমার কি বলো তো মাইনাস। তো চলো এটাকে আমরা কেমনে লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু, আমি একটা চমৎকার জিনিস লিখবো, এক্স ইজ ইকুয়াল টু এন পাই নিলাম। এন পাই কেন নিলাম, কারণ এন এর মান যখন 1 নিব তখন বিজোড়, যখন 2 নিব তখন জোড়। আমাদের তো আসলে জোড় বিজোড়, জোড় বিজোড় দুইটাই লাগবে, এই জন্য আমি এন পাই নিছি। কারণ এন এর বেলায় একবার 1 বসাইলে পাবা তুমি হচ্ছে বিজোড়, 2 বসাইলে আবার পাবা জোড়। আগে তো লিখি। তাহলে এবার আমাকে এই যে জায়গাটা, যে একজনের সাথে তুমি প্লাস নিবা আর একজনের সাথে মাইনাস নিবা, এটা তুমি কেমনে ঠিক করবা। তো চলো তো দেখি আমরা এটা ঠিক করতে পারি কিনা। -1 টু দি পাওয়ার n, আর এটাকে নিলাম আলফা। এখন অনেকের মনে হতে পারে যে এটা কেন নিলেন। প্রথমে আগে আমাকে বলো যে বিজোড় আর জোড় এটার জন্য আমি নিছি হচ্ছে n পাই, কারণ n এর মান 1 নাও। এখন বলো তো n এর মান যদি আমি 1 নেই কোনো কারণে, তাহলে এটা কিন্তু বিজোড়। তাহলে n এর মান যদি আমি 1 নেই, তাহলে এখানেও তো n এর মানটা 1, আর -1 এর উপরে যদি আমি 1 দেই, তাহলে এটা তোমার ঘুরে ফিরে কি আসতেছে দেখো, ভালো করে বোঝো। যখন আমি n ইজ ইকুয়াল টু 1 নিব ভালো করে, তাহলে এটা কিন্তু তখন কি দাঁড়াইতেছে, এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে বিজোড়। বুঝো, বিজোড়, বিজোড় তো হচ্ছেই, সাথে সাথে -1 এর উপরে আবার 1, মানে বিজোড় দিলে কিন্তু মাইনাসই পাবা, মানে তখন মধ্যে মাইনাস আলফাও পাইতেছে। তার মানে কি বিজোড়ও হইতেছে আবার মাইনাস আলফাও মিলতেছে, তার মানে এটা মিলতেছে। ওকে, এবার আমি n ইকুয়াল দিলাম মনে করো 2, যে জোড় দিয়ে দেখি কি হয়।
তাহলে n ইকুয়াল তুমি যদি 2 দাও মানে যদি জোর দাও তাহলে জোর দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটাও হয়ে যাচ্ছে জোর, এই যে দেখো মিলছে, এবং -1 এর উপরে জোর পাওয়ার দেওয়ার অর্থ এটা কিন্তু তোমার প্লাস হয়ে যাচ্ছে, তাই না? -1 এর উপরে তুমি জোর দেওয়ার তো প্লাস হয়ে যাচ্ছে না, তার মানে ঘুরে ফিরে এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে কি, যখন তার মানে এটা এমন একটা প্যাটার্ন যে প্যাটার্নটা আমাদের কি বলতো বিজোরের জন্য এটাকে সাপোর্ট করতেছে আর জোরের জন্য তোমার কত এটাকে সাপোর্ট করতেছে। তার মানে এই দুইটার বদলে আমি আসলে নিতেই পারি x ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে এতে করে তুমি যদি 3 নাও তাহলে দেখো 3 পাই মানে বিজোড়, তাহলে এটাকে সাপোর্ট করতেছে। এটাকে সাপোর্ট করার অর্থ কি, মাইনাস আলফা পাইতে হবে। -1 এর উপরে 3 মানে তো ঘুরে ফিরে মাইনাসই আসবে। আমি যদি বলি 4 নিব তাহলে 4 পাই মানে কত, এটাকে সাপোর্ট করতেছে। -1 এর উপরে 4 মানে প্লাস, প্লাস আলফা এটাকেও সাপোর্ট করতেছে। তার মানে কিন্তু আমরা ঘুরে ফিরে এখান থেকে নিতে পারি n বিলংস টু তোমার কত z। বুঝতেছো আমার কথা? সো আমরা চাইলে আসলে এরকম লিখতে পারি, তাহলে sin x ইজ ইকুয়াল টু যদি তোমার কোনো কারণে sin আলফা হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n, এটা কত আসবে আলফা। তাহলে এখানে আমরা কত নিব এই জায়গাটায়, তাহলে আমরা নিব তোমার কত x ইজ ইকুয়াল টু, বোঝো x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে n পাই প্লাস, আমার সাথে সাথে খাতায় বাসায় গিয়ে 10-12 বার লিখবা আলফা, যেখানে n এর পরিচয় n বিলংস টু তোমার z। বাস এই তো হচ্ছে আমাদের কাজ। তার মানে আমরা মোটের উপরে তোমার কত এখানে 10টা পড়ে ফেলছি। আমি এক এক করে একটু দেখাই তোমাকে। sin x ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু n পাই, রিভিশন দাও। তারপরে তোমার কত cos x ইকুয়াল 0 হলে x ইকুয়াল 2n প্লাস 1 পাই বাই 2, tan x ইকুয়াল 0 হলে x ইকুয়াল n পাই। তারপরে তোমার cos x ইকুয়াল cos আলফা হলে x ইকুয়াল 2n পাই প্লাস আলফা, কেমনে হতে পারে ব্যাখ্যা দিয়ে দিছি। এবং এখানে তোমার tan x ইকুয়াল tan আলফা হলে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এরপরে তোমার sin x ইকুয়াল sin আলফা হলে x ইকুয়াল n পাই, যেটা আমরা রিসেন্ট করলাম, -1 টু দি পাওয়ার n আলফা কেন হয় সেই ব্যাখ্যাও দিয়ে দিছি। এরপরে যদি আমরা তোমার কি বলো তো sin x ইজ ইকুয়াল টু 1 নেই, 4n প্লাস 1 পাই বাই 2, sin x ইকুয়াল যদি -1 নেই তাহলে 4n মাইনাস 1 পাই বাই 2। এরপরে যদি আমরা cos x ইকুয়াল 1 নেই তাহলে x ইকুয়াল 2n পাই, এবং cos x ইকুয়াল -1 নিলে x ইজ ইকুয়াল 2n প্লাস 1 কত আসবে, পাই আসবে। এটার মধ্য দিয়ে আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলার পার্টটা ডান। একটু লেন্দি হয়ে গেছে, বাট আমি চেষ্টা করছি তোমাকে পুরোটা অনেক সুন্দর করে বোঝানোর জন্য আর কি। আই হোপ থিওরির পার্টে কোনো প্রবলেম নাই। এই 10টার উপরে বেস করে সামনের দিন থেকে আমাদের টাইপ 1, 2, 3, 4, 5 এই অঙ্কগুলো করা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার কাজ এগুলো সুন্দর করে দেখে নাও, ম্যাথটাকে রিয়েলাইজ করো, উপলব্ধি করো, কেমন লাগতেছে তোমার গ্রাফ দিয়ে এই জিনিসগুলো দেখে, সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।